আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি হালকেনস্টাইনের একাডেমিক টু অ্যাডমিশনের যুক্তিবিদ্যা প্রথম পত্রের ২য় অধ্যায়ের আজকে সেকেন্ড লেকচারের ক্লাসটা। তো আমরা গতদিন প্রথম পত্রের ২য় অধ্যায়ের প্রথম লেকচারটা পড়েছি, অর্থাৎ প্রথম অংশটুকু পড়েছি, যেখানে আমরা যুক্তিবিদ্যার প্রায়োগিক দিকসমূহ অর্থাৎ যুক্তিবিদ্যার সাথে অন্যান্য যে জ্ঞানগুলো রয়েছে সম্পর্কিত, সেগুলোর সম্পর্ককে বোঝার চেষ্টা করেছি। একটা আরেকটার উপর কতটুকু নির্ভরশীল এবং কতটুকু সাদৃশ্য রয়েছে, বৈসাদৃশ্য রয়েছে। তার পাশাপাশি ওই যে নির্দিষ্ট জ্ঞানগুলো, যেমন দর্শন ছিল, গণিত ছিল, নীতিবিদ্যা ছিল, নন্দনতত্ত্ব ছিল, এগুলোর যে স্বরূপ, এগুলো বলতে আসলে কি বোঝায়, এটা সম্পর্কে আমরা একটা বেসিক ধারণা পেয়েছি বইয়ের ওই চ্যাপ্টারের অংশটুকু থেকে। তো আজকে আমরা দ্বিতীয় পার্টে গিয়ে কি করব, আমরা দ্বিতীয় পার্টে মূলত গত ক্লাসেরই ধারাবাহিকতায় আমরা যুক্তিবিদ্যার সাথে কম্পিউটার বিজ্ঞানের যে সম্পর্ক এবং যুক্তিবিদ্যার সাথে শিক্ষার যে সম্পর্ক, তার পাশাপাশি যুক্তিবিদ্যার বাস্তবে প্রায়োগিক দিকগুলো কি কি, বাস্তবে এটার প্রয়োগটা কিরকম, এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে পড়াশোনা করব। তাহলে চলো আমরা শুরু করে দেই। বিস্তারিত আলোচনা যেহেতু হবে, তাই পুরো ক্লাসটি তোমরা দেখতে থাকো। তাহলে পুরো ক্লাসটা করলেই মোটামুটি তোমাদের সেকেন্ড চ্যাপ্টার হয়ে যাবে, কাভার হয়ে যাবে। আচ্ছা, কম্পিউটার হলো এমন একটি যন্ত্র যা সুনির্দিষ্ট নির্দেশ অনুসরণ করে গাণিতিক গণনা সংক্রান্ত কাজ দ্রুত সম্পাদন করতে পারে। তো কম্পিউটার বলতে আমরা বুঝি একটা যন্ত্র যেটা কি করে, যেটা একটা সুনির্দিষ্ট তুমি যেটা ইনপুট দিবে সেটাই অনুযায়ী তোমার কাজটা করে দিবে। তো এটা নিজে থেকে আসলে কিছু করে না, তো এটা সুনির্দিষ্ট নির্দেশ অনুসরণ করে কি করে, গাণিতিক গণনা সংক্রান্ত কাজ করে দেয়। সাধারণত কম্পিউটারের যেটা আবিষ্কারটা হয়েই ছিল মূলত ওই যে গণনা করার কাজটা করার জন্য। তো এটার উৎপত্তি হয়েছে গণনা সংক্রান্ত কাজ করার জন্য। এটাকে দ্রুত গণনা কিন্তু মানুষও করতে পারে। কম্পিউটার আবিষ্কার করার কারণ হচ্ছে যে গণনা কাজগুলো মানুষের দ্বারা করা সম্ভব হয় না, সেগুলো যাতে দ্রুত সে করে দিতে পারে, এইটা নিশ্চিত করার জন্য। ইংরেজি যে কম্পিউটার শব্দটি রয়েছে, আচ্ছা কই গেল, ইংরেজি কম্পিউটার শব্দটি গ্রিক কম্পিউট থেকে এসেছে, যে কম্পিউট শব্দটি থেকে, যেটার অর্থ কি, আবিধানিক অর্থ হলো হিসাবকারী যন্ত্র। এই যে কম্পিউট মানে আমরা জানি কি, গণনা করা। তো কম্পিউটার তাহলে মানে কি হবে, যেই যন্ত্রটা গণনা করতে পারে, তাই না? এর মাধ্যমে মূলত গাণিতিক যুক্তি ও সিদ্ধান্তমূলক কাজ করা যায়। গাণিতিক যুক্তি এবং সিদ্ধান্তমূলক কাজগুলো কম্পিউটার করে দেয়। মানে শুধু এটা গণনা করে না বা সংখ্যা নিয়েই কাজ করে না, তার পাশাপাশি যুক্তি নিয়েও কাজ করে, তার পাশাপাশি সিদ্ধান্তমূলক কাজগুলো করে দেয়। আচ্ছা, অর্থাৎ কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র। তো আমরা কম্পিউটারের সংজ্ঞা বলতে যদি আমরা কিছু বুঝি, সেটা হচ্ছে কি, কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র যা তার মেমোরিতে সংরক্ষিত থাকা নির্দেশের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। যা কি করে, তার মেমোরিতে সংরক্ষিত থাকা নির্দেশনার নিয়ন্ত্রণে, অর্থাৎ একে একটা নির্দিষ্ট একটা কি বলে ওটাকে, একটা নির্দিষ্ট নির্দেশনামা দেওয়া হয় বা অ্যালগোরিদম সেট করে দেওয়া হয়, যেটা মেনটেন করে ও কাজ করে। এটার বাইরে সাধারণত কম্পিউটার কাজ করে না। যা ডেটা গ্রহণ করে, আচ্ছা এর কাজগুলো কি কি, এ হচ্ছে কি করে, ডেটা গ্রহণ করে, যেটা আমরা ওকে ইনপুট দেই, এরপরে ডেটাকে সুনির্দিষ্ট নিয়মে প্রক্রিয়াকরণ করে, অর্থাৎ ডেটাকে নিয়ে তুমি যেটা করতে চাচ্ছ, তুমি যে নির্দেশটা দিচ্ছ সেই অনুযায়ী এই ডেটাকে প্রক্রিয়াকরণ করে, অর্থাৎ ডেটাকে বিভিন্নভাবে মডিফাই করে, গণনার কাজ করে, সিদ্ধান্তগুলো রেডি করে, তারপরে যেটা করে ফলাফল তৈরি করে বা আউটপুট দেয়, যেটা আমরা মনিটরে দেখতে পাই, স্ক্রিনে দেখতে পাই, রেজাল্টটা সেটা তৈরি করে। ভবিষ্যতে এই ফলাফল ব্যবহারের জন্য সংরক্ষণ করে, অর্থাৎ সেভ করে রাখে। আমরা যদি অনেক ডেটা নিয়ে কাজ করি, যারা কোডিং সম্পর্কে আইডিয়া আছে, যারা কোডিং করার পরে ওটা সেভ করে রাখা যায় পরবর্তীতে, যাতে ওটা কাজে লাগানো যায়। ব্রিটিশ প্রযুক্তিবিদ চার্লস ব্যাবেজ, আমরা জানি ছোটবেলা থেকেই পড়ে আসছি যে চার্লস ব্যাবেজকে বলা হয় কম্পিউটারের জনক। তো আচ্ছা, এখানে চার্লস ব্যাবেজের কিন্তু জন্ম মৃত্যু সাল দেওয়া আছে 1792 থেকে 1891। ইম্পর্টেন্ট না, কিন্তু একবার খেয়াল করো। কম্পিউটার প্রযুক্তি মানব সভ্যতার ইতিহাসে বিস্ময়কর অবদান রেখে চলেছে। বর্তমান সময় বৈজ্ঞানিক গবেষণার সিংহভাগ ক্ষেত্রেই কোনো না কোনোভাবে কম্পিউটারের সাহায্য নেওয়া হচ্ছে। অর্থাৎ কম্পিউটার আসলে কোনো কাজই আসলে কম্পিউটারের বাইরে না। বর্তমানে যেটাই আমরা করতে চাই না কেন, কম্পিউটারের কোনো না কোনোভাবে সাহায্য আমাদের নিতে হচ্ছে। বস্তুত কম্পিউটার প্রযুক্তি অনেক ক্ষেত্রেই যুক্তি নির্ভর। এখানে হচ্ছে মূল কথা,
কম্পিউটার সম্পর্কে তো মোটামুটি কম বেশি ধারণা আমরা সবাই জানি। এখন আমাদের যেটা মাথায় প্রশ্ন যে কম্পিউটারের সাথে যুক্তিবিদ্যা কিভাবে মানে যায় কিভাবে, অথবা এই দুইটার মানে দুইটা তো আকাশ পাতাল জিনিস, তাহলে কিভাবে দুইটার মিল? তো কম্পিউটারের কাজ অনেকটা অনেক ক্ষেত্রে আসলে যুক্তি নির্ভর, কারণ একে যে ইনপুটটা মানে যেটা দেয়া হয় নির্দেশনামা অনুযায়ী কাজ করে, অ্যালগরিদমটা সেট করে দেওয়া হয়, সেটা অনেকটা যুক্তি নির্ভর, অনেকটা কি পুরোটাই হচ্ছে যুক্তি নির্ভর। তো এই যুক্তির বাইরে আসলে কম্পিউটারটা কাজ করে না, এবং এই একটা দিক থেকেই যুক্তিবিদ্যার সাথে কম্পিউটার বিজ্ঞান ও কম্পিউটার প্রযুক্তির রয়েছে এক ধরনের অবিচ্ছেদ্য সম্পর্ক। ঠিক আছে, এই সম্পর্কের স্পষ্ট উদাহরণ কি? কম্পিউটার লজিক নামক বিষয়। কম্পিউটারকে যখন তৈরি করা হয়, এর যে সফটওয়্যারগুলো রয়েছে বা এটার মাদারবোর্ডের ভেতরের যে কাজগুলো রয়েছে, অর্থাৎ অন্তর্নিহিত বিষয় কম্পিউটারের, এগুলো কিন্তু লজিক দ্বারা সেট করা হয়। এবং এগুলো প্রত্যেকটাই দেখবে যে তোমরা আইসিটিতে যদি পড়ে থাকো, এই লজিক গেট অনেক কিছু তোমাদের সম্পর্কে আইডিয়া আছে। তো ওই যে লজিক গেটগুলো রয়েছে, এগুলো কিন্তু যুক্তির এক একটা সূত্র দিয়ে তৈরি করা হয় অনেক ক্ষেত্রেই। কম্পিউটার লজিক হচ্ছে কম্পিউটারের মৌলিক কার্যক্রম। এটাকে কি বলা হয়? মৌলিক কার্যক্রম, যেটা ছাড়া আসলে কম্পিউটার বিল্ড করা যায় না। মৌলিক কার্যক্রম গঠন সংক্রান্ত এমন ধরনের ডিজাইন যার উপর কম্পিউটারের, এটা এক ধরনের কি ডিজাইন, যার উপর কম্পিউটারের সমুদয় প্রক্রিয়া গড়ে উঠেছে। নিচে যুক্তিবিদ্যা ছাড়া এখন আমরা কম্পিউটার এবং যুক্তিবিদ্যার মধ্যে যে সম্পর্ক রয়েছে, মিল এবং অমিলের জায়গাগুলো, এটা দেখব। প্রথমে আসি সাদৃশ্যে। যুক্তিবিদ্যা ও কম্পিউটার বিজ্ঞানের প্রকৃতি বিশ্লেষণ করলে উভয় বিদ্যার মধ্যে কিছু আমরা সাদৃশ্য পাবো। প্রথম কি, প্রতীকী যুক্তিবিদ্যায় তথা গাণিতিক যুক্তিবিদ্যা, যেটাতে কিনা যুক্তিবিদ্যার যুক্তিগুলো প্রতীকের মাধ্যমে বা আশ্রয় বাক্য সাথে সিদ্ধান্তের সম্পর্কগুলো প্রতীকের মাধ্যমে প্রকাশ করা হয়, এই ধরনের প্রতীকী যুক্তিবিদ্যা অর্থাৎ গাণিতিক যুক্তিবিদ্যা যেটাকে আমরা বলি, সেটার সাথে গণিতের কতিপয় প্রতীকের সেখানে আমরা এর আগেও দেখেছি গণিত এবং যুক্তিবিদ্যা সম্পর্কে দেখেছি কি এখানে গণিতের এই সকল প্রতীকগুলো ব্যবহার করা হয়। অন্যদিকে কম্পিউটার বিজ্ঞানের মূল ভিত্তিও হলো গণিত, অর্থাৎ এটা হচ্ছে মিউচুয়াল সম্পর্ক। তোমাদের মিউচুয়াল ফেসবুকে, ইনস্টাগ্রামে তোমাদের মিউচুয়াল ফ্রেন্ডস থাকে না, বিষয়টা এরকম। গণিত হচ্ছে কম্পিউটার এবং যুক্তিবিদ্যার এক ধরনের মিউচুয়াল বন্ধু। ঠিক আছে, তো এটারও কম্পিউটার বিজ্ঞানেরও ভিত্তি হচ্ছে গণিত, আর প্রতীকী যুক্তিবিদ্যা বা গাণিতিক যুক্তিবিদ্যাও কিন্তু গণিতের কতিপয় প্রতীকের ব্যবহার করা হয়। তো এই দুইটা ক্ষেত্রে আসলে মিল পাচ্ছি। তো এখানেও মূল ভিত্তি গণিত, এখানেও মূল ভিত্তি গণিত। এই কারণে কম্পিউটার বিজ্ঞানে গণিতের বিভিন্ন প্রতীক ব্যবহার করা হয়। তাই বলা যায় যুক্তিবিদ্যা ও কম্পিউটার বিজ্ঞান উভয় বিষয়ই প্রতীক বা গণিতের উপর নির্ভরশীল। যেহেতু দুইটাই গণিতের নলেজ ইউজ করে, যুক্তিবিদ্যা গণিতের কিছু অংশ গ্রহণ করে, প্রতীকী যুক্তিবিদ্যা বা গাণিতিক যুক্তিবিদ্যা আমরা দেখতে পাই, পড়েছি আমরা, এবং তার পাশাপাশি কম্পিউটারও কিন্তু গণিতকে ব্যবহার করছে। দুইটা জিনিসই যখন একটা জিনিসকে ইউজ করছে, তাহলে অবশ্যই দুইটার মধ্যে এক ধরনের সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে। দুইকে যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় কতগুলো মৌলিক নীতির উপর নির্ভরশীল। কিছু মৌলিক নীতির উপর যুক্তিবিদ্যার বিষয়গুলো গঠিত, এবং ওই মৌলিক নীতিগুলো সাধারণত দর্শন দ্বারা স্বতঃসিদ্ধ। আমরা এর আগে দেখেছি দর্শন দ্বারা আর কি ওগুলো জাস্টিফাইড। তো এই ধরনের যে নীতি রয়েছে, এই কারণে কি করে, যে কোনো গৃহীত সিদ্ধান্ত যথাযথ নিয়ম অনুসারে নিশ্চিত না হলে তা অনুপপত্তি বা ভ্রান্ত হিসেবে পরিগণিত হয়। অর্থাৎ তুমি একটা যুক্তির নিয়ম, তুমি একটা যুক্তি পদ্ধতি অবলম্বন করছো, কিন্তু সেটা মৌলিক যে নিয়ম রয়েছে যুক্তিবিদ্যার সেটা অনুযায়ী হচ্ছে না, সেক্ষেত্রে তোমার ওই যে কাজটা, তোমার যুক্তি প্রক্রিয়াটা, এটা কিন্তু ভ্রান্ত হিসেবে পরিগণিত হবে, এবং এটাকে বলা হয় যুক্তির ভাষায় অনুপপত্তি। তো অন্যদিকে কম্পিউটার বিজ্ঞানেরও অনুরূপ কতগুলো নিয়ম রয়েছে, অর্থাৎ কম্পিউটারে যদি তুমি সিস্টেম মেনটেন না করে কোনো একটা ইনপুট আউটপুট পেতে চাও, সেক্ষেত্রে কিন্তু এটা এরর দেখাবে, অর্থাৎ যেটা ওর সিস্টেমের বাইরে, ওকে যেই নিয়মগুলো সেট করে দেওয়া হয়েছে বা অ্যালগোরিদম অনুযায়ী, যে অ্যালগোরিদম অনুযায়ী কম্পিউটার চলে, এটার বাইরে যদি আমি ওকে কিছু জিজ্ঞেস করি, ও কিন্তু উত্তর দিতে পারবে না, বা এটাতে এরর দেখাবে, সাধারণত এরর দেখায়। তো এই যে এই ক্ষেত্রে মানে নির্দিষ্ট নিয়মের বা মৌলিক নিয়মগুলোর বাইরে না যাওয়া, বা মৌলিক নিয়মের বাইরে গেলে সেটাকে ভ্রান্ত হিসেবে দেখানো, এই জিনিসটা যুক্তিবিদ্যার ক্ষেত্রেও রয়েছে, আবার কম্পিউটার বিজ্ঞানের ক্ষেত্রেও রয়েছে। তিনে যাই, যুক্তিবিদ্যা একটি ব্যবহারিক বিজ্ঞান। কেন ব্যবহারিক বিজ্ঞান? কারণ এটার বাস্তবিক প্রয়োগ রয়েছে, তাই না? যুক্তিবিদ্যাকে আমরা বাস্তবিকভাবে বিভিন্ন জায়গায় ব্যবহার করি, পেশাগত নীতিবিদ্যায় ব্যবহার করি, ব্যবসায়িক নীতিবিদ্যায় ব্যবহার করি, গণিতের ক্ষেত্রেও ব্যবহার করি, বা প্রতীকী যে যুক্তিবিদ্যা রয়েছে এটা কিন্তু বাস্তব জীবনে অহরহ ব্যবহার হয়ে থাকে, যার লক্ষ্য কি মানুষের কল্যাণ সাধন। এটার যুক্তিবিদ্যার অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে যাতে মানুষ বৈধ যুক্তিকে গ্রহণ করে নিজের জীবনকে আরো সাহায্য, মানে নিজেকে হেল্প করতে পারে।
অন্যদিকে কম্পিউটার বিজ্ঞানও একটি ব্যবহারিক বিজ্ঞান। কম্পিউটার তো অবশ্যই ব্যবহারিক বিজ্ঞান, কারণ কম্পিউটারের মতো আসলে কোনো জিনিস এত বেশি ব্যবহার হয় না। সত্যি বলতে কম্পিউটার এমন কোনো জায়গা নাই যেখানে ব্যবহার করা হচ্ছে না। যে বিজ্ঞানের জ্ঞান আমরা ব্যবহারিক জীবনে কাজে লাগিয়ে অনেক কঠিন কাজ সহজে অল্প সময়ের মধ্যে সম্পন্ন করতে পারি, অর্থাৎ ব্যবহারিক দিক দিয়ে বা যে বাস্তবিক যে গ্রহণযোগ্যতা, এটার দিক দিয়ে যুক্তিবিদ্যা এবং কম্পিউটার বিজ্ঞান এই দুইটার মধ্যে মিল রয়েছে। দুইটাই হচ্ছে ব্যবহারিকভাবে অনেক বেশি প্রযোজ্য। যুক্তিবিদ্যা ও কম্পিউটার বিজ্ঞানের বৈসাদৃশ্য দেখবো। এখন আমরা অমিলের জায়গাগুলো দেখব। আচ্ছা, যুক্তিবিদ্যা হচ্ছে বিশুদ্ধ চিন্তার বিজ্ঞান। যুক্তিবিদ্যাকে বলা হয় বিশুদ্ধ চিন্তার বিজ্ঞান, তাই না? যেটা আমাদেরকে শুদ্ধভাবে চিন্তা করতে সাহায্য করে। অন্যদিকে কম্পিউটার বিজ্ঞান হচ্ছে গণনাকারী যন্ত্রবিশেষ, অর্থাৎ এটা কিন্তু চিন্তা করে না, এটা জাস্ট তোমার কাজগুলো করে দেয়। যার দুটি অংশ থাকে, একটা হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার। তো এই দুইটা ক্ষেত্রে এই জিনিসটা অমিল বুঝাচ্ছে। কারণ হচ্ছে কি, যে যুক্তিবিদ্যা এক ধরনের চিন্তার বিজ্ঞান, এটা টোটালি চিন্তাকে নিয়ে কাজ করে, কিন্তু কম্পিউটার কিন্তু চিন্তা সংক্রান্ত কোনো বিজ্ঞান না। কম্পিউটার বিজ্ঞান হচ্ছে জাস্ট একটা যন্ত্রকে নিয়ে, যেটা কিনা গণনা করে। সো দুইটা কিন্তু আলাদা আলাদা ফিল্ড। এই দুইটা বিষয়বস্তুর ক্ষেত্রে আর কি অমিল রয়েছে। যুক্তিবিদ্যা একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। আমরা এর আগে দেখেছি এটা আদর্শনিষ্ঠ বিজ্ঞান, সত্যকে আদর্শ হিসেবে ধরে সেটা সামনে আগাতে থাকে, কারণ এর সামনে সত্যতার আদর্শ থাকে। অন্যদিকে কম্পিউটার বিজ্ঞান একটি বস্তুনিষ্ঠ বিজ্ঞান, এখানে কোনো আদর্শ নাই। কম্পিউটার বিজ্ঞানের ক্ষেত্রে সাধারণত এরকম কোনো সত্যের মানদণ্ড বা কোনো বিষয়কে মানদণ্ড হিসেবে ধরে নেওয়া হয় না। এটা মূলত বস্তুনিষ্ঠ বিজ্ঞান এবং এটা মূলত এক ধরনের বস্তুকেন্দ্রিক এক ধরনের বিজ্ঞান, তাই না? এটা সব ধরনের বস্তুর ক্ষেত্রেই নিরপেক্ষ থাকার চেষ্টা করে। এটা কম্পিউটারকে একজন হ্যাকার ইউজ করতে পারে, একজন খারাপ মানুষ ইউজ করতে পারে, একজন ভালো মানুষ ইউজ করতে পারে, খারাপ উদ্দেশ্যে ব্যবহার করতে পারে, ভালো উদ্দেশ্যে ব্যবহার করতে পারে, মানে ইট ক্যান বি এভরিথিং। যার কারণে এটা হচ্ছে বস্তুনিষ্ঠ বিজ্ঞান। যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হলো কি অনুমান। এটা মূলত অনুমানের পদ্ধতিটাকেই আরো বেশি শুদ্ধ করার চেষ্টা করে। এ কারণে অনুমান সম্পর্কিত বিষয় যেমন পদ, বাক্য, প্রতীক ইত্যাদি যুক্তিবিদ্যায় আলোচনা করা হয়। অন্যদিকে কম্পিউটার বিজ্ঞান কি নিয়ে কাজ করে? তথ্য, গাণিতিক সংখ্যা, পরিসংখ্যান এসবের উপর নির্ভর করে। তাহলে এই যে উপাদান বা আলোচ্য বিষয়, এটাও কিন্তু দুইটা বিষয় আলাদা জিনিস। কম্পিউটার বিজ্ঞান কাজ করে গাণিতিক বিদ্যা নিয়ে, পরিসংখ্যান নিয়ে, ডেটা নিয়ে, আর অন্যদিকে যুক্তিবিদ্যা কি নিয়ে কাজ করে? অনুমান নিয়ে। এখন অনুমানের কিছু উপাদান রয়েছে, কিছু কিছু জিনিস নিয়ে অনুমান গঠিত হয়, যেমন বাক্য, পদ, এগুলো আমরা পরবর্তী অধ্যায়গুলোতে আরো বিস্তারিত জানবো যে কি কি উপাদান রয়েছে। উপাদানগুলো সম্পর্কে আরো পরে জানতে পারবো, এবং যখন আমরা আবার রিভিশন দিব, ওগুলো পড়া শেষ করে আবার যখন দ্বিতীয় অধ্যায়টা রিভিশন দিব, তখন দেখবো অনেক কিছু আমাদের কাছে ইজি হয়ে গেছে। এখন আচ্ছা, এ কারণে অনেকেই যুক্তিবিদ্যার জ্ঞানকে কি বলে? মন নির্ভর বলে। যেহেতু অনুমান মন কেন্দ্রিক এবং কম্পিউটার বিজ্ঞানের জ্ঞানকে বস্তু নির্ভর বলে দাবি করেছে, যেহেতু এটা ডেটা নিয়ে কাজ করে এবং ওটা হচ্ছে মনকে নিয়ে কাজ করে বা চিন্তাকে নিয়ে কাজ করে, এজন্য এটাকে বলা হয় মন নির্ভর, এবং কম্পিউটার বিজ্ঞানকে কি বলা হয়? বস্তু নির্ভর। যাই, যুক্তিবিদ্যার পরিসর কম্পিউটার শিক্ষার চেয়ে বেশি ব্যাপক। বেশি ব্যাপক কোন অর্থে? কারণ এটা আসলে কম্পিউটার শিক্ষা জাস্ট তোমাকে শেখাবে যে কম্পিউটার কিভাবে কাজ করে এবং কম্পিউটারের পদ্ধতিগুলো কি কি, কম্পিউটার কাজ করার, মেইনটেইন করার, বা কম্পিউটার যে অ্যালগোরিদম অনুযায়ী কাজ করে সেই অ্যালগোরিদমগুলো কিভাবে সেট করতে হয়, কত প্রকার, কি ধরনের, এই সকল কিছু নিয়ে। কিন্তু যুক্তিবিদ্যা আসলে আরো গভীর, এবং এটা মানুষের মন নিয়ে, মানুষ কি অনুমান করছে এবং মানুষ কি যুক্তি দিচ্ছে, মানুষের যুক্তির মধ্যে ভুল ভ্রান্তি ধরা এবং জানা জিনিস থেকে অজানা জিনিসে যাওয়ার চেষ্টা করা। তো এটা আসলে হিউজ একটা বিষয়, এবং এটা যন্ত্রকে নিয়ে কাজ করে না, এটা মানুষের মনকে নিয়ে কাজ করে। সো এটার অবশ্যই পরিসর অনেক বেশি ব্যাপক। এটা কি করে? একাধারে বিজ্ঞান এবং কলা উভয়ই, তাই না? এটা বিজ্ঞানের মতো কাজ করে, আবার কখনো কলার মতো কাজ করে। কম্পিউটারের পরিসর যুক্তিবিদ্যার তুলনায় অনেক সীমিত, কারণ তা শুধুই বিজ্ঞান। এবং কম্পিউটারকে আমরা সাধারণত শুধু বিজ্ঞানী বলে জানি, এটা কিন্তু কলার কোনো বিষয় না। কিন্তু যুক্তিবিদ্যাকে অবশ্যই মানুষের মনকে বুঝতে হয়, এবং তার পাশাপাশি এটার যে নীতিমালাগুলো রয়েছে এগুলো বাস্তবেও প্রয়োগ করতে হয়, যেটা কিনা কলারও একটা অংশ। এটা আমরা প্রথম অধ্যায়ে দেখেছি।
আচ্ছা, এখন আমরা দেখব যে মিল অমিলের জায়গা থেকে বের হয়ে আসলে দুইটার মধ্যে পরস্পর যে নির্ভরশীলতা, একটার জ্ঞান আরেকটার উপর কতটুকু নির্ভরশীল। কম্পিউটার কতগুলো ডিজিটাল সার্কিট দিয়ে বিভিন্ন সিগন্যাল আদান প্রদানের মাধ্যমে কাজ করে, নর্মাল বিষয়, আমরা জানি এটাই। এই সার্কিট নির্মাণ এবং তার কার্যাবলী পর্যবেক্ষণ করার ক্ষেত্রে যৌক্তিক নিয়ম ব্যবহার হয়। অর্থাৎ এই যে সার্কিটগুলো ভেতরে, তোমরা যদি কম্পিউটারের ভেতরের অংশটা দেখে থাকো, তোমরা দেখবে যে ওখানে অসংখ্য সার্কিট রয়েছে, অসংখ্য সিগন্যাল রয়েছে। তো এই সিগন্যালগুলো যারা তৈরি করে তারা কিন্তু এক ধরনের প্যাটার্ন অনুযায়ী কাজ করে, এবং এই যে প্যাটার্নটা কিন্তু অনেক ক্ষেত্রে তাদেরকে সাহায্য করে যুক্তিবিদ্যা থেকে নিতে। এই সার্কিটগুলো কাজের মধ্যে এক বিশেষ দিকের নাম হলো লজিক গেট। ওই যে তোমাদেরকে লজিক গেটের কথা বললাম, তোমরা আইসিটিতে পড়ে থাকবে। তো এই লজিক গেট তৈরি করতে কিন্তু যুক্তির সাহায্য লাগে। এই গেট হচ্ছে বুলিয়ান পদ্ধতি প্রয়োগের মাধ্যমে তৈরি এমন এক ধরনের আদর্শগত বা বস্তুগত ডিভাইস যা যৌক্তিকভাবে কাজ করে। এই বুলিয়ান পদ্ধতিটা কি, এটা আমরা আইসিটিতে পড়েছি যে বুলিয়ান পদ্ধতি ব্যবহার করে, এটা এক ধরনের সিস্টেম আর কি, ওটা ব্যবহার করে লজিক গেট তৈরি করা হয়, যেটা কি করে, যেটা আদর্শগত বা বস্তুগত এক ধরনের ডিভাইস, যে আদর্শ মানে ওটাকে এক ধরনের একটা সিস্টেম অনুযায়ী সেট করা হয়, সেটার বাইরে সাধারণত সেটা কাজ করে না। তো এক ধরনের আদর্শ মেনটেন করে, এবং তার পাশাপাশি বস্তুগত ডিভাইস যা যৌক্তিকভাবে কাজ করে। এটা এক বা একাধিক যৌক্তিক ইনপুটের মাধ্যমে কোনো একক আউটপুট প্রদান করে থাকে। অর্থাৎ তুমি অনেকগুলো যৌক্তিক ইনপুট ওকে দিবা, সবগুলো ও প্রসেস করে একটা উত্তর হিসেবে তোমাকে দিবে বা একটা আউটপুট হিসেবে দিবে। তো এখানে আমার একাধিক যৌক্তিক ইনপুট দিতে হয়, এবং তার পাশাপাশি আমি একটা একক আউটপুট পাই, একটা উত্তর পাই। ওই যৌক্তিক অনেকগুলো ইনপুটকে একসাথে করে প্রসেসের মাধ্যমে বা ওই যে লজিক গেটের যে লজিক রয়েছে সেই লজিক অনুযায়ী একটা নির্দিষ্ট নিয়মে একটা নির্দিষ্ট আউটপুটে তোমাকে দেখানো হয়। তো এখানে বলা হয়েছে লজিক গেট ইজ অ্যান আইডিয়ালাইজড অর ফিজিক্যাল ডিভাইস ইমপ্লিমেন্টিং অ্যান অপারেশন অন ওয়ান অর মোর লজিক্যাল ইনপুটস অ্যান্ড প্রডিউসেস আ সিঙ্গেল। এখানে উল্লেখ্য যে বুলিয়ান পদ্ধতি হলো কি ব্রিটিশ দার্শনিক ও গণিতবিদ জর্জ বুল তিনি প্রবর্তন করেছেন এই গাণিতিক নিয়ম বা যৌক্তিক পদ্ধতিতে কাজ করে। তো তার এই যে জর্জ বুলের নিয়মটা, সেটাকেই মূলত বুলিয়ান পদ্ধতি বলা হয়। এটার কাজ কি, এটা হচ্ছে গাণিতিক নিয়মকে ব্যবহার করে তার পাশাপাশি যৌক্তিক পদ্ধতিতে কাজ করে কম্পিউটারের ওই সার্কিটগুলোকে তৈরি করা, যাতে কম্পিউটার যেহেতু গণনাকারী যন্ত্র, কম্পিউটারকে আমি যে যৌক্তিক ইনপুটগুলো দিব সেটার একটা আউটপুট সেটা আমি পাবো। লজিক গেট সমূহ প্রাথমিকভাবে ডায়োড বা ট্রানজিস্টরের মাধ্যমে ইলেকট্রনিক সুইচ হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু এটি ইলেকট্রোম্যাগনেটিক রিলে ব্যবহার করেও গড়ে উঠতে পারে, যেটাকে রিলে লজিক বা ফ্লুইডিক লজিক বলে। এটা হচ্ছে এক ধরনের লজিক গেটের মানে ওই যে লজিকটা আমরা ব্যবহার করে একটা সার্কিট তৈরি করছি, ওই সার্কিটের একটা অংশ। কম্পিউটার লজিক সার্কিটের অন্যতম দিক হলো কি অ্যারিথমেটিক লজিক ইউনিট, ALU, যেটা কিনা এক ধরনের গাণিতিক পদ্ধতি ব্যবহার করে তৈরি করা হয়, গাণিতিক সূত্রের মাধ্যমে এই সার্কিটগুলো তৈরি করা হয়, যা মূলত যৌক্তিক পদ্ধতিতে কাজ করে। বস্তুত কম্পিউটারের সব ধরনের অ্যারিথমেটিক বা গাণিতিক কার্যক্রমই মৌলিক যৌক্তিক নীতির সাথে সঙ্গতিপূর্ণ। মৌলিক যে যৌক্তিক নীতিগুলো আমরা এখনো জানবো, যে নীতিগুলোর উপর ভিত্তি করেই মূলত বৈধ যুক্তিকে চেনা যায় অথবা জানা থেকে অজানাতে যাওয়া যায়, সেই মৌলিক যুক্তির নীতিগুলোর উপরে এই যে অ্যারিথমেটিক, আমরা ALU নামে যেটা আমরা দেখলাম অ্যারিথমেটিক লজিক ইউনিট, সেটা গড়ে উঠেছে। অর্থাৎ এটা গণিত এবং যুক্তির সমন্বয়ে গড়ে ওঠা এক ধরনের সার্কিট। উদাহরণ কি অ্যান্ড গেট, তোমরা কিন্তু অ্যান্ড গেট সম্পর্কে আইসিটিতে পড়েছো। অ্যান্ড গেট এবং অর গেটের কথা বলা যায় এই লজিক গেট সমূহের সাথে প্রতীকী যুক্তিবিদ্যার সত্য সারণী পদ্ধতির তুলনা করা যায়। তোমরা লজিক গেট যদি দেখে থাকো, তোমাদের লজিক গেট আঁকতে হয় আইসিটিতে, সেই লজিক গেটের সাথে তোমরা মিল পাবে যখন আমরা প্রতীকী যুক্তিবিদ্যার এই যে সত্য সারণী নিয়ে পড়বো। সত্য সারণীতেও এইভাবে তোমার লজিক অনেকগুলো যৌক্তিক ইনপুট থেকে একটা আউটপুট হিসেবে বের করে নিয়ে আসার যে পদ্ধতি, এটা চিত্রের মাধ্যমে বা একটা টেবিলের মাধ্যমে, সারণীর মাধ্যমে দেখানো হয়। তো এটার সাথে এই দুইটা জিনিসের এই লজিক গেটের মিল রয়েছে, লজিক গেটের যে চিত্র এটার মিল রয়েছে। এখানে ইনপুট এই যে অনেকটা এরকম, এটা হচ্ছে লজিক গেট আর এটা হচ্ছে তোমার সত্য সারণী। এখানে ইনপুট সিগন্যালের ভিত্তিতে আউটপুট সিগন্যাল লাভ করার নিয়মটি সত্য সারণীর মাধ্যমে সত্য মান নির্ণয়ের মতো। তুমি ইনপুট দিয়ে যে আউটপুটটা পাবে সেই আউটপুটটা হবে তোমার এই যে সত্য মান নির্ণয়।
এক্ষেত্রে ইনপুট সিগন্যালকে এবিসি দিয়ে এবং আউটপুটকে এফজি এক্স ওয়াই দিয়ে প্রতিকায়ন করা হয়। ইনপুটকে কি দ্বারা, এ বি এবং সি, আর আউটপুটকে এফ জি এক্স ওয়াই। এখানে দেখো, এখানে দেওয়া আছে এ বি, যেহেতু সরি এ এবং বি, এ বি হচ্ছে কি, এ বি হচ্ছে এই যে ইনপুট সিগন্যাল এবং এফ হচ্ছে আউটপুট সিগন্যাল। তো সাধারণত আউটপুটকে প্রকাশ করা হয় এফ জি অথবা এক্স ওয়াই দিয়ে, এবং ইনপুটকে চেনা যায়, ইনপুটকে হচ্ছে প্রকাশ করা হয় এ বি সি দিয়ে। অ্যান্ড গেট, এখন আমরা দেখব অ্যান্ড গেট। এই লজিক গেট দুইটি অথবা তার বেশি ইনপুটের ভিত্তিতে একটি মাত্র আউটপুট সিগন্যাল প্রদান করে থাকে। এটা কি করে, দুই ধরনের ইনপুট নেয়, নিয়ে একটা আউটপুট দিয়ে থাকে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এবং বি দুইটা ইনপুট দেওয়া হয়েছে এবং সেটার মাধ্যমে আমরা একটা আউটপুট পাচ্ছি। যেমন 0 0 0 0 1 দিকে 0 পাচ্ছি, 1 এবং 0 একসাথে দিকে 0 পাচ্ছি, আর 1 1 দিকে 1 পাচ্ছি। এটা হচ্ছে অ্যান্ড গেট। এবং তারপর আমরা অর গেট। অর গেটে কি হয়, অ্যান্ড গেটের মতো দুই বা তার বেশি ইনপুট গ্রহণ করে একটি মাত্র আউটপুট সিগন্যাল পাওয়া যায়। এখানেও একটা মাত্র সিগন্যাল পাওয়া যায়, কিন্তু এই দুইটার কর্মপদ্ধতি আলাদা আর কি। তো এই যে এটা হচ্ছে তোমার অর গেটের চিহ্ন, এখানে দুইটা সিগন্যাল দিয়ে আমরা একটা আউটপুট পাচ্ছি, দুইটা ইনপুট দিয়ে একটা আউটপুট পাচ্ছি। এই যে এখানে 0 0 দেওয়ার কারণে 0 পাচ্ছি, 0 1 দিকে 1 পাচ্ছি, 1 আর 0 দিকে 1 পাচ্ছি, এবং 1 1 দিকে 1 পাচ্ছি। উত্তরগুলো মিলে যাচ্ছে, উত্তরগুলো আলাদা হচ্ছে অ্যান্ড গেট আর অর গেটের, কারণ দুই ধরনের যৌক্তিক পদ্ধতি মেনটেন করে কাজ করে। কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রাম শুদ্ধ করার জন্য যুক্তি ব্যবহার করা হয়, একে লজিক প্রোগ্রাম বলে। কি বলে, লজিক প্রোগ্রাম, এটাকে বলা হয় লজিক প্রোগ্রাম। কম্পিউটার যে প্রোগ্রাম শুদ্ধ করার জন্য যে সকল যুক্তি ব্যবহার করে, যেমন এখানে এক ধরনের যুক্তি ব্যবহার হয়েছে, আবার অর গেটের ক্ষেত্রে অন্য ধরনের যুক্তি ব্যবহার করা হয়েছে। দুই জায়গায় দুই ধরনের যুক্তি ব্যবহার করা হচ্ছে। তো এই সব ক্ষেত্রে আসলে এক ধরনের যুক্তিকে ব্যবহার করে, যেটাকে লজিক প্রোগ্রাম বলে। কম্পিউটার বিজ্ঞানে বিভিন্ন রকম লজিক প্রোগ্রাম ব্যবহার হয়। উদাহরণ হিসেবে হোয়ার লজিক, হেনেসি মিলিনার লজিক, ডাইনামিক লজিক ইত্যাদির নাম উল্লেখ করা যায়। যুক্তিবিদ্যার বিধেয় কলন সহ অন্যান্য যৌক্তিক অবকাঠামোর জ্ঞান কম্পিউটার বিজ্ঞানে অনেক গুরুত্বপূর্ণ। এটাও এক ধরনের নিয়মের মধ্যে পড়ে, যুক্তিবিদ্যার বিধেয় কলন, যেটা কিনা পরবর্তীতে এই ধরনের যে স্ট্রাকচার বা আকারগত জ্ঞান রয়েছে, আকারগত জ্ঞানগুলো আমাদের আইসিটিতেও কাজ করে বা কম্পিউটার বিজ্ঞানেও কাজ করে। প্রোগ্রাম সঠিক করার কাজে মূলত এই যুক্তি প্রক্রিয়া ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে স্পেসিফিকেশন এবং ভেরিফিকেশন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সিমেন্টিক্স, লজিক প্রোগ্রামিং, ডেটাবেসেসের ক্ষেত্রে রিলেশনাল অ্যালজেব্রা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে স্বয়ংক্রিয়ভাবে তথ্য যাচাই ইত্যাদি মূলত যুক্তি নির্ভর। মানে এই যে লজিক গেট ছাড়াও কম্পিউটারের যে সকল ক্ষেত্রে যুক্তি নির্ভর হয়ে থাকে, তার মধ্যে রয়েছে কি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ যে সকল সফটওয়্যার দিয়ে আমাদের কম্পিউটারটা চলে, সেই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে স্পেসিফিকেশন, অর্থাৎ কোন সফটওয়্যার কিসের জন্য তৈরি হবে সেটা স্পেসিফিক করে দেওয়া, এবং তার পাশাপাশি ভেরিফিকেশন, সফটওয়্যার ভেরিফিকেশন করা। এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, অর্থাৎ কম্পিউটার যে ভাষা দিয়ে চলে সেটাকে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সিমেন্টিক্স, লজিক প্রোগ্রামিং, এগুলো এক এক ধরনের পদ্ধতি, সিমেন্টিক্স, লজিক প্রোগ্রামিং। এবং ডেটাবেসের ক্ষেত্রে, অর্থাৎ আমরা কম্পিউটারে যে ডেটাগুলো দেই এবং এক ধরনের ডেটাবেস তৈরি হয়, একটা মানে বিশাল বড় ডেটার সেট তৈরি হয়, সেই ডেটাবেসের ক্ষেত্রে রিলেশনাল অ্যালজেব্রা, মানে এই সকল ডেটাকে প্রক্রিয়াকরণ করার ক্ষেত্রে যে পদ্ধতিগুলো গ্রহণ করা হয়, যেমন রিলেশনাল অ্যালজেব্রা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই, এই সব স্বয়ংক্রিয় তত্ত্ব যাচাই করার জন্য এগুলোকে অটোমেটিক থিওরিম প্রুভিং, বা এগুলো ঠিকমতো কাজ করছে কিনা বা সব কিছুর মধ্যে সমন্বয়টা আছে কিনা, এটা যাচাই করার জন্য যে পদ্ধতিগুলো গ্রহণ করা হয়, এগুলো হচ্ছে যুক্তি নির্ভর। এসব দিক বিচারে যুক্তিবিদ্যাকে বলা যায় ক্যালকুলাস অফ কম্পিউটার সায়েন্স। এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা যদি আসে যে যুক্তিবিদ্যাকে কেন ক্যালকুলাস অফ কম্পিউটার সায়েন্স বলা হয়, মানে কম্পিউটার সায়েন্সের ক্যালকুলাস হিসেবে বলা হয়, যেটা ছাড়া আর কি মানে বুঝাচ্ছে যে যুক্তিবিদ্যা এক ধরনের ভিত্তি বা এক ধরনের মূল বিষয় কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে। এটা যদি প্রশ্ন আসে তখন তোমাদের উত্তরে এই সব জিনিসগুলো লিখতে হবে, সুন্দর করে পয়েন্ট করে লিখতে হবে যে কি জন্য। কারণ প্রথমত আমরা দেখলাম যে লজিক গেটের ব্যবহার এবং এটার সাথে যুক্তিবিদ্যার মিল রয়েছে, এবং যুক্তির যে সত্য মান নির্ণয়ের পদ্ধতি, সেই পদ্ধতি মেনটেন করেই কিন্তু
কম্পিউটার বিজ্ঞান, এই যে লজিক গেট তৈরি করা বা এই লজিক গেটের মাধ্যমে একাধিক ইনপুট ব্যবহার করে একটা আউটপুট পাওয়ার পদ্ধতি, এটা অনুসরণ করে। এবং এটার পাশাপাশি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারপর ডেটাবেসেস, এই সকল ক্ষেত্রে আসলে এই যে পদ্ধতিগুলো কম্পিউটার গ্রহণ করে বা কম্পিউটারে গ্রহণ করানো হয় সেটাকে স্বয়ংক্রিয় তথ্য যাচাই ইত্যাদি ইত্যাদি মূলত যুক্তি নির্ভর। এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে তথ্য যাচাই, যেটাকে বলা হয় অটোমেটিক থিওরেম প্রুভিং, এইসব ক্ষেত্রে কিন্তু যুক্তিকে ব্যবহার করা হয়। তো এই জিনিসগুলো তোমার লাইন বাই লাইন লিখে দিতে হবে যে কেন যুক্তিবিদ্যাকে আমরা ক্যালকুলাস বলছি ইনফরমেশন সায়েন্সে, মানে কম্পিউটার সায়েন্সে। এখন আমরা আসি যুক্তিবিদ্যা এবং শিক্ষার মধ্যে সম্পর্ক কি। শিক্ষা বলতে মূলত আমরা কি বুঝি? শিক্ষা হচ্ছে আমাদেরকে সেই জ্ঞানটা যেটা কিনা আমাদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে, আমরা সাধারণত সেটাকেই শিক্ষা হিসেবে বুঝি। শিক্ষার ইংরেজি প্রতিশব্দ কি? এডুকেশন। এডুকেশন এই শব্দটি ল্যাটিন এডুকেশিও, এটা একটা ল্যাটিন শব্দ থেকে এসেছে যেটার নাম হচ্ছে এডুকেশিও, এবং শব্দ থেকে এসেছে। এডুকেশিও শব্দের অর্থ কি? পরিচর্যার মাধ্যমে কোনো কিছু লালন করা, পরিচর্যার মাধ্যমে কোনো কিছু লালন করা, গড়ে তোলা ইত্যাদি। মানে ব্রিঙ্গিং আপ, ব্রিডিং ও রিয়ারিং, মানে কোনো কিছুকে লালন পালন করে বড় করে তোলা, এটা হচ্ছে এডুকেশন, এবং সেখান থেকে এডুকেশন শব্দটা এসেছে। তো শাব্দিক অর্থে যথাযথ জ্ঞান ও দক্ষতা গ্রহণ করে, শাব্দিক অর্থে কি বলা যায়? যথাযথ জ্ঞান ও দক্ষতা গ্রহণ করে উন্নত প্রকৃতির হয়ে ওঠা, বিশেষ যোগ্যতার মাধ্যমে নিজেকে উপযুক্ত করে তোলা, এবং সর্বোপরি জীবনের প্রতিষ্ঠিত হওয়ার প্রক্রিয়াকে শিক্ষা বলা চলে। অর্থাৎ শাব্দিকভাবে আমরা বলতেছি যে যেই শিক্ষাটা, যেই জ্ঞানটা বা দক্ষতাটা আমাকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করছে এবং আমাকে এক ধরনের যোগ্যতা দিয়ে উপযুক্ত করে তুলছে, আমাকে জীবনের মানে শেখাচ্ছে, আমাকে সত্যিকার অর্থে বাঁচতে শেখাচ্ছে, এবং তার পাশাপাশি জীবনে প্রতিষ্ঠিত হওয়া এবং আমাকে আর্নিংয়ের একটা রাস্তা দেখিয়ে দিচ্ছে, সেটাকেই মূলত আমরা সার্বিকভাবে শিক্ষা বলতে পারি। শিক্ষা নিয়ে ভেবেছেন এমন দুই স্বনামধন্য গ্রিক দার্শনিক হচ্ছে প্লেটো এবং অ্যারিস্টটল, যারা কিনা শিক্ষা নিয়ে কাজ করেছেন। তো দার্শনিক প্লেটোর মতে শিক্ষা হলো, প্লেটো কি বলেছেন? প্লেটো হচ্ছে বলেছেন যে শিক্ষা হলো সেই শক্তি, এটা এক ধরনের শক্তি যার দ্বারা সঠিক সময়ে আনন্দ ও বেদনাভূতি বোধ জন্মায়। সঠিক সময়ে আনন্দ ও বেদনা অনুভূতি বোধ জন্মায়। এটি শিক্ষার্থীর দেহে ও মনে সকল সুন্দরকে এবং তার অন্তর্নিহিত পূর্ণতাকে বিকশিত করে। অর্থাৎ এটা আমাদেরকে বোধ শক্তির এক ধরনের জাগরণ ঘটায়, যাতে আমরা কোন সময় আমার আনন্দের অনুভূতি হতে হবে আর কোথায় আমার বেদনার অনুভূতি হতে হবে এটা আমি বুঝতে পারি। তার পাশাপাশি এটা কি করে? এটা শিক্ষার্থীর দেহ এবং মনের বিকাশ ঘটায়, সেখানে সকল সুন্দরকে এবং তার অন্তর্নিহিত পূর্ণতাকে বিকশিত করে, মনের সৌন্দর্যকে বিকশিত করে, দেহের সৌন্দর্যকেও বিকশিত করতে সাহায্য করে এই শিক্ষা। এটা হচ্ছে কে বলেছেন? এটা প্লেটো বলেছেন। প্লেটোর সংজ্ঞাটা ভালো মতো মনে রাখতে হবে। তারপর কি অ্যারিস্টটল একটা সংজ্ঞা দিয়েছেন যে সুস্থ দেহে সুস্থ মন তৈরি করাই হলো শিক্ষা। অবশ্যই অসুস্থ দেহ থাকা যাবে না, সুস্থ দেহ থাকতে হবে, এবং সেই দেহে সুস্থ মনকে বিকশিত করে তোলার দায়িত্ব হচ্ছে শিক্ষার। শিক্ষা মানুষের মৌলিক শক্তি। মৌলিক শক্তি মানে যেই শক্তি ছাড়া আসলে মানুষের মন বা মানুষের শরীর আত্মা বিকশিত হতে পারে না। মৌলিক শক্তি বিশেষ করে তা মনকে এমনভাবে বিকশিত করে যাতে সে বিস্ময়কর ও শাশ্বত সত্য, শিব ও সুন্দরের আরাধনায় সমর্থ হয়। অর্থাৎ সে এক ধরনের জ্ঞান পিপাসু হিসেবে বড় হতে থাকে, তার মন বিকশিত হতে থাকে, এবং সত্যকে জানার এক ধরনের আগ্রহ, আকাঙ্ক্ষা, সুন্দরের প্রশংসা করা বা সুন্দরকে দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হয়, এই জিনিসটা শিক্ষা তৈরি করে দেয়। তো এটা অ্যারিস্টটল বলেছেন। তাদের সংজ্ঞা দুইটা অনেক বেশি জটিল মনে হতে পারে, কিন্তু তারা যেহেতু শিক্ষা নিয়ে মানে একদম প্রাথমিকভাবে কাজ করেছেন, তাই এটা পড়তে হবে তোমাদের। আচ্ছা, প্রখ্যাত দার্শনিক ইমাম আল গাজালির মতে শিক্ষা হচ্ছে এমন এক ধরনের প্রক্রিয়া, তিনি এক ধরনের প্রক্রিয়া হিসেবে প্রকাশ করেছেন, যা কি করে? যা ব্যক্তি মানুষকে সত্য, ভালো মন্দ, সত্য মিথ্যা, ভালো মন্দ, সঠিক কাজ ও কুকর্মের মধ্যে পার্থক্য বোঝার উপযুক্ত করে তোলে। তো ইমাম গাজালি বলেছেন যে শিক্ষা তোমাকে এক ধরনের অন্তর্দৃষ্টি দিবে, যেটা দিয়ে তুমি বুঝতে পারবে কোনটা ঠিক, কোনটা খারাপ, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা সত্য, কোনটা মিথ্যা। তো
তুমি যে ডিস্টিংগাইশ করা বা পার্থক্য করার যে ক্ষমতা, এটা তোমাকে বা এটার অন্তর্চক্ষু, সেটা তোমাকে শিক্ষা তোমাকে দেবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শ্রেষ্ঠ শিক্ষা হলো তাই যা কেবল তথ্য পরিবেশনই করে না, মানে শুধু তোমাকে মুখস্থ করাবে না, হ্যাঁ কত সালে মুক্তিযুদ্ধ হয়েছে, কত সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, তৃতীয় বিশ্বযুদ্ধ কবে হতে চলেছে, এই সংক্রান্ত কোনো কিছু আসলে তোমাকে তথ্য যেটা দেয় সেটাই শুধু আমরা জ্ঞান বলবো না। এটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, যা বিশ্ব সত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে। অর্থাৎ শিক্ষা হচ্ছে এমন যেটা বিশ্ব সত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে, শুধুমাত্র ন্যাশনাল না, ইন্টারন্যাশনালি, মানে পুরো পৃথিবীর সাথে তোমার এক ধরনের সংযোগ তৈরি করে দেওয়া, তোমার আত্মার এক ধরনের সংযোগ তৈরি করে দেওয়া, এই কাজটা শিক্ষা করে। তাই সাধারণভাবে বলা যায় শিক্ষা হচ্ছে এমন এক উদ্যোগ, শিক্ষা হচ্ছে এমন এক উদ্যোগ বা প্রক্রিয়া যার মাধ্যমে নিত্যদিনের দরকারি জ্ঞানগুলো অর্জিত হয়, যুক্তি প্রদান ও বিচার ক্ষমতা বৃদ্ধি পায় এবং যা ব্যক্তির নিজেকে বা অন্যদের সমৃদ্ধ জীবনের জন্য বুদ্ধিবৃত্তিকভাবে তৈরি করে। তো আমরা আসলে যে কয়েকটা সংজ্ঞা পড়েছি তার থেকে আমরা এই সংজ্ঞাটা তৈরি করতে পারি শিক্ষার, যে শিক্ষা আসলে কি। এটা আসলে তোমাদের সবারই জানা উচিত যে শিক্ষা, এত আমরা পড়াশোনা করি, আসলে শিক্ষা বলতে কি বোঝায়, আমরা যেটা পড়ি সেটাই কি শিক্ষা? তো শিক্ষা হচ্ছে এমন এক উদ্যোগ, এটাকে বলা যেতে পারে এক ধরনের উদ্যোগ বা এক ধরনের প্রক্রিয়া, অবশ্যই এক ধরনের লং সিস্টেম উদ্যোগ এবং প্রক্রিয়া যার মাধ্যমে নিত্যদিনের দরকারি জ্ঞান, মানে কিভাবে আমি দৈনন্দিন জীবনে চলাফেরা করব, তুমি যদি একটা বাইক চালানো শেখো সেটাও তোমার জন্য শিক্ষা, কারণ এটা তোমার এক ধরনের নিত্যদিনের দরকারি জ্ঞান যেটা তোমার প্রয়োজন। তুমি সুইমিং শেখো সেটাও তোমার জন্য এক ধরনের শিক্ষা। যুক্তি প্রদান করা শিখায়, যেমন ডিবেট এক ধরনের শিক্ষা হতে পারে, যে তোমাকে যুক্তি প্রদান করা শেখায়, যুক্তিবিদ্যা এক ধরনের শিক্ষা। তার পাশাপাশি বিচার ক্ষমতা বৃদ্ধি পায়। এই যে তুমি সাহিত্য পড়ো বা তুমি যে সকল বিষয়গুলো পড়ো, এগুলো তোমাকে যুক্তি দিতে শেখায়, বিচার করতে শেখায়, কে ভালো কে খারাপ, দুইটা মানুষের মধ্যে তোমার পার্থক্য, মানে তাদের কাজের দ্বারা, আচরণের দ্বারা এটা মানে বুঝতে শেখায় যে কোন কাজটা ঠিক কোনটা বেঠিক, এবং নিজেকেও ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে, বুদ্ধিবৃত্তিকভাবে তৈরি করে তার নিজের জন্য এবং অন্যদের সমৃদ্ধ জীবনের জন্য। শিক্ষা ক্ষেত্রে যুক্তিবিদ্যার ভূমিকা বা গুরুত্ব আমরা যদি দেখি, প্রথমে কি শিক্ষা মানুষের যুক্তি প্রদানের ক্ষমতা বৃদ্ধি করতে চেষ্টা করে। শিক্ষা কি করে? শিক্ষা যুক্তি প্রদানের ক্ষমতা বৃদ্ধি করতে চেষ্টা করে। এখন যদি আমরা বলি যে আমরা যে সকল জিনিস এতদিন পর্যন্ত এত বছর পড়াশোনা করেছি, শিখেছি, এটার মূল উদ্দেশ্য কি? এটার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে নিজে নিজে চিন্তা করতে সক্ষম করে তোলা। তুমি এত বছর ধরে যত উপন্যাস পড়েছো, তো এত উপন্যাস পড়ার মূল লক্ষ্য কি ছিল? তোমাকে আনন্দ দেয়া, তোমার অন্তরাত্মাকে উজ্জীবিত করে তোলা, তার পাশাপাশি তোমার বুঝতে শেখানো যে কিভাবে আসলে একটা উপন্যাস লিখতে হয়। এটাও তুমি 100টা উপন্যাস পড়লে তুমি নিজেই বুঝতে পারবে। আমরা জানি যুক্তিবিদ্যা যুক্তির প্রকৃতি নিয়ে আলোচনা করে। যুক্তিবিদ্যা কি নিয়ে আলোচনা করে? যুক্তির প্রকৃতি নিয়ে, এবং বৈধ যুক্তি প্রদানের প্রক্রিয়া শিক্ষা দেয়। তো এই দুইটা জিনিসে মূলত আমাদেরকে যুক্তি দেওয়া শেখাচ্ছে, যেটা কিনা শিক্ষারও উদ্দেশ্য, অন্যতম উদ্দেশ্য। তাই যুক্তিবিদ্যার চর্চার মাধ্যমে একজন শিক্ষিত ব্যক্তির বিভিন্ন বিষয়ে যুক্তি প্রয়োগ করার ক্ষমতা বৃদ্ধি পায়। অর্থাৎ যুক্তিবিদ্যা মূলত শিক্ষার একটা অন্যতম এক ধরনের শিক্ষা। তো মানুষের শিক্ষা জীবন তখনই পরিপূর্ণ হয় যখন মানুষ প্রকৃতভাবে যুক্তি দিতে শেখে। 2 কি শিক্ষা বিচার ক্ষমতা বৃদ্ধি করতে ভূমিকা রাখে। পাওয়ার অফ জাজমেন্ট, একটা জাজমেন্ট দেওয়া, মানুষকে না বুঝে বিচার করা, এটা আসলে খুবই খারাপ জিনিস। সত্য মিথ্যা মানে গভীরভাবে না জেনে একজনকে খারাপ বলা, একজনকে ভালো বলা, বা কোনো কাজকে ভালো হিসেবে স্বীকৃতি দেওয়া, খারাপ হিসেবে স্বীকৃতি দেওয়া, এটা খুব খারাপ জিনিস। তাই গভীরভাবে কিভাবে বিচারের মানে প্রপারলি জেনে, কোনো একটা বিষয় সম্পর্কে জেনে, কুসংস্কারের আশ্রয় না নিয়ে যুক্তির আশ্রয় নিয়ে কিভাবে একটা জিনিসকে তুমি বিচার করবে, এটা কিন্তু শিক্ষার মূল উদ্দেশ্য। তো যুক্তিবিদ্যার অবধারণ নিয়ে আলোচনা করে। যুক্তিবিদ্যা কি করে? অবধারণ এক ধরনের প্রক্রিয়া যেটা কিনা তোমাকে সত্য মিথ্যা চিনতে শেখায়। তো এই অবধারণ নিয়ে আলোচনা করে। এই অবধারণ হচ্ছে এক ধরনের বিচার প্রক্রিয়া। তো এই আলোচনা তাই শিক্ষার লক্ষ্য বাস্তবায়নে বিশেষভাবে সহায়ক হতে পারে। অবধারণের যে আলোচনাটা, যেটা বিচার তোমাকে করতে শিখাচ্ছে, যেটা অলরেডি হচ্ছে শিক্ষারও উদ্দেশ্য। তো দুইটা আসলে এখানে মার্জ করছে, বা দুইটার উদ্দেশ্য এখানে একসাথে বিলীন হয়ে যাচ্ছে। 3 কি শিক্ষাক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে গবেষণা। শিক্ষা কিন্তু গবেষণা করতেও শিখায়, নতুন জ্ঞান আহরণ করা এটাও শিখায়। গবেষণা করতে হলে কি দরকার হয়? সূক্ষ্ম বিচার বুদ্ধি এবং যথাযথভাবে প্রকল্প প্রণয়ন করা। প্রকল্প কি? হাইপোথিসিস। হাইপোথিসিস মানে কি? ধরো একটা জিনিস ধরে নেওয়া, যেমন একটা ছেলে ধরো স্কুলে পড়ে নাই,
ও স্কুলে পড়ে নাই কিন্তু নিজে নিজে স্বশিক্ষার মাধ্যমে শিক্ষিত হওয়ার চেষ্টা করেছে। যেমন বাবা মা ভাই বোনের সাহায্য নিয়েছে, অনেক অনেক বই পড়েছে বাসায় বসে, কিন্তু স্কুলে যায় নাই কখনো। তো তুমি ওকে এটা গবেষণা যদি করতে যাও যে ও স্কুলে না গিয়েও শিখতে পেরেছে বা ও স্কুলে না গিয়েও শিক্ষিত হয়েছে, এটাকে আমি প্রকল্প হিসেবে ধরে নিতে পারি। হয় সে শিক্ষিত হয়েছে, নয় সে শিক্ষিত হয়নি। তো আমরা এভাবে বলতে পারি যে তার স্বশিক্ষার পেছনে স্কুলের কোনো ভূমিকা, স্কুলে ওপর নির্ভরশীলতা নেই, অথবা স্কুলে না গিয়েও সে সুশিক্ষায় শিক্ষিত হয়েছে। এটাকে আমরা প্রকল্প হিসেবে ধরে নেই। মানে এটা সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। আসলেই সে শিক্ষিত নাও হইতে পারে। দেখা যায় যে সে আজাইরা বই পড়ছে বা গেম খেলে হচ্ছে সময় নষ্ট করেছে বা টিভি দেখেছে, পড়াশোনা করে নাই। তো আমাদের আর কি হাইপোথিসিস হচ্ছে সেই জিনিসটা যেটা সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে, যেটা আমরা জানি না। একটা স্টেটমেন্ট নেওয়া, যে স্টেটমেন্টটা আমরা গবেষণা করে খুঁজে বের করবো যেটা সত্য নাকি মিথ্যা। তো এই যে হাইপোথিসিস তৈরি করা বা এটা বুঝতে শেখা যায় কোন জিনিসটাকে আমি হাইপোথিসিস হিসেবে নিব এবং সেটা নিয়ে গবেষণা করব, এটা মূলত যুক্তিবিদ্যা শিখায়। যুক্তিবিদ্যার চর্চা সূক্ষ্ম বিচার বুদ্ধি প্রয়োগে মানুষকে উৎসাহিত করে। কি করে? সূক্ষ্ম বিচার বুদ্ধি প্রয়োগে এবং অভ্যস্ত করে তোলে, যাতে তুমি মানে যে কোনো জায়গায় তাৎক্ষণিকভাবে এই যে সূক্ষ্ম বিচার বুদ্ধির প্রয়োগ ঘটাতে পারো। এছাড়া যথার্থ প্রকল্প প্রণয়ন সংক্রান্ত আলোচনাও যুক্তিবিদ্যার অন্যতম বিষয়বস্তু, যে কিভাবে আমরা একটা হাইপোথিসিস তৈরি করতে পারি। এই যে একটা ছেলে স্কুলে না গিয়ে সারা জীবন বাসায় পড়েছে, ওকে গবেষণা করতে গিয়ে বা স্টাডি করতে গিয়ে আমার একটা হাইপোথিসিস আগে বিল্ড করতে হবে, যে যেটা কিনা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। তো হাইপোথিসিসটা আমি তৈরি করব কিভাবে, বা ওই প্রকল্পটা তৈরি করব কিভাবে। ধরো আমি প্রকল্পটা উল্টাপাল্টাভাবে বানালাম, কিন্তু তখন তো আমার গবেষণাটা পুরাটাই ভুল হবে আর কি। তো আগে আমার প্রকল্পটা ঠিক করতে হবে, যে ধরো বললাম যে ছেলেটা মানে স্কুলে না গিয়েও স্বশিক্ষায় সুশিক্ষিত হয়েছে, এটাকে যদি প্রকল্প ধরি, এটা হ্যাঁও হতে পারে, নাও হতে পারে। এটা আমার গবেষণার বিষয়বস্তু হলে তখন আমি ছেলেটাকে নিয়ে স্টাডি করতে পারবো। তো এই যে প্রকল্প তৈরি করার পদ্ধতিগুলো আমাকে যুক্তিবিদ্যা শিখায়। এখন যুক্তিবিদ্যা শিক্ষার গবেষণার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখতে পারে। যুক্তিবিদ্যা শিক্ষার গবেষণার ক্ষেত্রে, তো এইসব ক্ষেত্রে শিক্ষা নিয়ে গবেষণা করা, যে আমরা যে পড়াশোনাগুলো করছি এগুলো আসলে কতটুকু ফ্রুটফুল। আমি যে একটা বিষয় নিয়ে পড়াশোনা করছি ভার্সিটিতে, এটা কি আমাকে চাকরি দিতে পারবে কখনো, বা আমার মনের বিকাশ ঘটানো, শিক্ষার যে মূল উদ্দেশ্য সেটা কি করতে পারবে, এই জিনিসগুলো নিয়ে গবেষণা করতেও যুক্তিবিদ্যা সাহায্য করে। তো যারা শিক্ষাবিদ রয়েছে তারা যুক্তিবিদ্যার জ্ঞানকে ব্যবহার করে শিক্ষার বিষয়গুলোকে গবেষণা করতে পারে। সত্যিকারের শিক্ষা লাভের জন্য মনকে সংস্কার মুক্ত করা আবশ্যক। অর্থাৎ যদি কুসংস্কারচ্ছন্ন মন থাকে, যেমন অনেক শিক্ষিত ব্যক্তিও কিন্তু নারীর ক্ষমতায়ন বিষয়টাকে মেনে নিতে পারে না, যে নারীরা কাজ করবে, পড়াশোনা করবে, চাকরি করবে, এই জিনিসটাকে মেনে নিতে পারে না, কুসংস্কার থাকে অনেক মনে। তো আসলে সত্যিকার শিক্ষা তখন অনেক শিক্ষিত মানুষের দেখা যায় সেই সত্যিকার শিক্ষা থেকে বঞ্চিত। সুতরাং অথবা ধর্ম ভীরুতা থাকে, অর্থাৎ ধর্ম ব্যবসায়ী অনেকে রয়েছে যারা কিনা অনেক শিক্ষিত কিন্তু তারপরেও ধর্মকে পুঁজি করে অনেক রকম মিথ্যা কথা ছড়িয়ে বেড়ায়, অনেক কিছু করে। তো এই জিনিসটা আসলে তাদের কুসংস্কার থেকে আসে। তাই প্রকৃত শিক্ষা যদি কেউ প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে চায়, তাকে অবশ্যই সংস্কার মুক্ত হতে হবে, কুসংস্কার মুক্ত মন নিয়ে আগে চলতে হবে। তো যুক্তিবিদ্যা কিন্তু মনকে সংস্কার মুক্ত করতে সাহায্য করে। যুক্তিবিদ্যার অন্যতম কাজ হচ্ছে কুসংস্কারকে সাইডে রেখে যুক্তি দ্বারা বিচার করা। সব ধরনের অন্ধবিশ্বাসের বদলে যুক্তিযুক্ত ভাবনা ও ধারণার প্রতি যুক্তিবিদ্যা মানুষকে অগ্রসর করে। তারপরে যদি দেখি, তো এই ক্ষেত্রে আসলে শিক্ষার সাথে যুক্তিবিদ্যা এক ধরনের মিল রয়েছে, যে শিক্ষাও মানুষের সঠিক শিক্ষা পেতে গেলে মানুষের মনকে সংস্কার মুক্ত হতে হয়, আবার যুক্তিবিদ্যাও সংস্কার মুক্ত করে মানুষের মনকে। এখন 5-এ আসি, শিক্ষার মাধ্যমে মানুষের আচরণে ইতিবাচক পরিবর্তন ঘটে বলে আশা করা যায়, যেটা কিনা একজন অশিক্ষিত এবং শিক্ষিত মানুষের মধ্যে তফাৎ খুঁজে বোঝা যায় যে দুইজনের মধ্যে আসলে পার্থক্যটা কোথায়। এক ধরনের ইতিবাচক পরিবর্তন আমরা দেখতে পাই শিক্ষিত মানুষের মধ্যে। মানুষের আচরণ পরিবর্তনের জন্য দরকার মনোভাব পরিশুদ্ধ করা, মানে কোনো কিছুর বিষয় অ্যাটিটিউডটা অন্যতম বিষয়। যদি কারো অ্যাটিটিউড পিওর না হয় তাহলে তার ব্যবহারও কিন্তু পিওর হবে না। যুক্তিবিদ্যা যুক্তিবাদী চেতনা জাগ্রত করার মাধ্যমে মানুষের মনোভাবকে গঠনমূলক হতে সাহায্য করে। অর্থাৎ ছোট লোকী মন যাদের, তারা কিন্তু কখনো প্রপার যুক্তি ব্যবহার করতে পারে না। মনকে বড় করা, উদার করে তোলা এবং যে কোনো যুক্তি গ্রহণের জন্য মনকে প্রস্তুত করে তোলা, এই কাজটা যুক্তিবিদ্যার জ্ঞান সেটা করে থাকে। এবং এটাই মানুষকে শিক্ষার মাধ্যমে ইতিবাচক হতে সাহায্য করে, মানুষের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করে। এখন যদি 6-এ যাই, 6-এ কি বলা হয়েছে? যুক্তিবিদ্যা সুশৃঙ্খলভাবে চিন্তা করতে উৎসাহিত করে।
মানে সে চিন্তার যে সুশৃঙ্খলতা সেটা মেনটেন করতে সাহায্য করে, যে নিয়মগুলো রয়েছে চিন্তার নিয়মগুলো অবলম্বন করে বিশৃঙ্খল চিন্তা ভাবনা থেকে মুক্ত থেকে সুশৃঙ্খলভাবে একটা ডিসিশনে আসা, এই কাজটা যুক্তিবিদ্যা আমাদেরকে শেখায়। যে কোনো বিষয়ে শিক্ষা অর্জন করতে হলে চিন্তাকে সুশৃঙ্খল করা আবশ্যক। তো শিক্ষাটাকে গ্রহণ করার আগে মনকে প্রস্তুত করে নেওয়ার জন্য চিন্তাকে সুশৃঙ্খল করা ইম্পর্টেন্ট, যেটা কিনা যুক্তির কাজ। তো যুক্তিবিদ্যা তোমার চিন্তাকে সুশৃঙ্খল করবে, যেটা কিনা তোমাকে যে কোনো শিক্ষা গ্রহণে প্রস্তুত করে তুলবে। এক্ষেত্রে সব ধরনের শিক্ষার জন্য যুক্তিবিদ্যা সহায়ক ভূমিকা রাখতে পারে। তো তুমি যদি নাই জানো যে শিক্ষার উদ্দেশ্যটা কি, এটা বুঝতে না চেষ্টা করো, এই যে শিক্ষার উদ্দেশ্য কি এটা বুঝতে না পারলে তো তোমার শিক্ষার প্রতি আগ্রহ থাকবে না। তো শিক্ষার প্রতি মানে শিক্ষার উদ্দেশ্য কি এটা বুঝতেই তো সাহায্য করে যুক্তিবিদ্যা। যুক্তিবিদ্যার যুক্তি দ্বারা মানুষ বুঝতে পারে যে শিক্ষার উদ্দেশ্যটা কি। 7 আসি, শিক্ষাকে সুস্থ দেহে সুস্থ মন তৈরির মাধ্যম মনে করা হয়ে থাকে। কি মনে করা হয়? সুস্থ দেহে সুস্থ মন তৈরির মাধ্যম। যুক্তিবিদ্যা এক ধরনের মানসিক ব্যায়াম শিক্ষা দেয়, যার মাধ্যমে মনের সুস্থতা তৈরি হতে পারে, যেটা কিনা ওই যে মিথ্যা, কূপমণ্ডূকতা, তারপর যে যত খারাপ অবৈধ জিনিসপত্র রয়েছে সবকিছু থেকে দূরে রাখতে সাহায্য করে। যুক্তির দ্বারা মানুষকে বুঝায় যে কোনটা ঠিক কোনটা ভুল, ভুলের দিকে যাওয়া যাবে না, ঠিকের দিকে যাইতে হবে, সঠিক যেটা সত্য যেটা সেটার দিকে যেতে হবে। তো এইভাবে মানুষকে যখন পুশ করতে থাকে তখন মানুষের কিন্তু এক ধরনের মানসিক ব্যায়াম বা আচরণগত যে ব্যায়াম সেটা কিন্তু হয়, যেটার মাধ্যমে মনের সুস্থতা তৈরি হয়, এবং মনের সুস্থতা তৈরি হলে তখন মন প্রস্তুত থাকে শিক্ষাকে গ্রহণ করার জন্য। অর্থাৎ যুক্তিবিদ্যার চর্চা শিক্ষার আদর্শ বা উপযুক্ত পরিবেশ গড়ে তোলে। শিক্ষার যে একটা আদর্শ রয়েছে যেটা কিনা সুস্থ দেহে সুস্থ মন তৈরি করতে, এটা এই ক্ষেত্রে যুক্তিবিদ্যা সাহায্য করে যুক্তির মাধ্যমে। তারপর যদি 8 বলি, যে শিক্ষাকে সত্য মিথ্যার পার্থক্য বোঝার ক্ষমতা সৃষ্টিকারী উপায়ও বলা যায়। কি বলা যায়? শিক্ষা কি করে? সত্য মিথ্যার পার্থক্য বোঝার চেষ্টা করে, মানে সত্য কোনটা মিথ্যা কোনটা এই দুইটার মধ্যে পার্থক্য বোঝার জ্ঞান দান করে থাকে। এই ক্ষেত্রে যুক্তিবিদ্যা সাহায্য করে। কিভাবে? যুক্তিবিদ্যা বচনের বা যুক্তি বাক্যের সত্য মিথ্যা নিয়ে কাজ করে, যে কোনো যুক্তিবাক্য সঠিক কিনা বা ভুল কিনা, সত্য কিনা বা মিথ্যা কিনা এটা বুঝতে চেষ্টা করে। তো এটার মাধ্যমে আমরা বুঝতে পারি সত্য মিথ্যাকে কিভাবে চিনতে হয়, যেটা আমাদের শিক্ষার অন্যতম উদ্দেশ্য। তো যুক্তিবাক্যের সত্য মিথ্যা নির্ণয়ের দক্ষতা মানুষ শিক্ষার ক্ষেত্রেও ব্যবহার করতে পারে। তো এইসব ক্ষেত্রে আসলে যুক্তিবিদ্যা এবং শিক্ষার মিল রয়েছে। আসলে অমিলের কোনো জায়গা নাই, শিক্ষার একটা অংশই হচ্ছে যুক্তিবিদ্যা, যার কারণে এখানে কোনো বৈসাদৃশ্য দেয়া নাই। কারণ এই দুটার মধ্যে যদি বৈসাদৃশ্য থাকে তাহলে যুক্তিবিদ্যা তো শিক্ষার মধ্যে পড়বেই না, এবং এটা যদি শিক্ষার মধ্যে না পড়ে আমরা তো এটা শিখবো না, তাই না? তো যুক্তিবিদ্যা আসলে শিক্ষার একটা অঙ্গ, যেটাকে বাদ দিয়ে আসলে শিক্ষাকে চিন্তা করা যায় না, আবার শিক্ষাকে বাদ দিয়ে যুক্তিবিদ্যাকে চিন্তা করা যায় না। তাই এই দুইটার মধ্যে কোনো বৈসাদৃশ্য এখানে দেখানো হয় নাই। এরপর আসি বাস্তব জীবনে যুক্তিবিদ্যার প্রয়োগ। আচ্ছা, বাস্তব জীবনে তাহলে যুক্তিবিদ্যার প্রয়োগটা কিভাবে শুরু হয়েছে বা কিভাবে হয়? আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে যুক্তিবিদ্যার প্রয়োগ করা যায়, আমরা এর আগে দেখেছি। যুক্তিবিদ্যা মানব জীবনের জন্য অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় হলেও কেউ কেউ এর প্রয়োজনীয়তা নিয়ে একটু সংশয় প্রকাশ করে থাকেন। স্বাভাবিক, মানুষ তো ব্যঙ্গ করে এটা নিয়ে, যে যুক্তিবিদ্যা নিয়ে আবার কি কাজ, যুক্তিবিদ্যা কেন প্রয়োজন। তো এই সংশয়ের কারণ হিসেবে অনেকে বলতে চান যে প্রথমত যুক্তি প্রদান করার ক্ষমতা মানুষের সহজাত, অর্থাৎ মানুষ জন্ম থেকেই যুক্তি প্রয়োগ করতেছে, এটার জন্য আবার বিজ্ঞানের কি প্রয়োজন বা পড়াশোনার কি প্রয়োজন, এটা আমাদেরও মনে হয়। তো তাই এর জন্য আলাদা কোনো যুক্তিবিদ্যার দরকার নেই। দ্বিতীয়ত, কেউ কেউ বলে থাকেন যুক্তিবিদ্যা অধ্যয়ন না করেও মানুষ সঠিক যুক্তি দিতে পারে। মানে বিষয়টা এরকম যে যারা সঠিক যুক্তি দেয় তারা কি সবাই ভুল? কারণ সবাই তো আর যুক্তিবিদ্যা পড়ে নাই। তার মানে কি মানুষ তো যুক্তিবিদ্যা ছাড়াও সঠিক যুক্তি দিতেছে, তাহলে এটা পড়ার দরকার কি? আবার যুক্তিবিদ্যা পাঠ করেও মানুষ ভুল যুক্তি দেবে না এমন নিশ্চয়তা দেওয়া যায় না। এই যে তোমরা যুক্তিবিদ্যা পড়বা, পড়ার পর কি তোমরা একদম মানে একদম সাধু পর্যায়ে চলে যাবা যে তোমরা সবসময় মুখ দিয়ে যা বের হবে তাই যুক্তিবিদ্যা একদম মানে যুক্তির ভাষা হয়ে যাবে? বিষয়টা তো তা না। মানুষ তখনও ভুল করবে, যুক্তিবিদ্যা পড়ার পরেও ভুল করে, আবার অনেকে যুক্তিবিদ্যা না পড়েও সঠিক যুক্তি দিতে পারে, এবং এইটাকে কেন্দ্র করেই মানুষ বলে যে তাহলে যুক্তিবিদ্যা পড়ার দরকারটা কি? যুক্তিবিদ্যার প্রয়োজনীয়তা সম্পর্কে সংশয়ের উল্লেখিত প্রথম কারণটির মূল কথা হলো মানুষ যেহেতু বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, তাই বুদ্ধির প্রয়োগ করতে পারা তার একটি স্বাভাবিক বৃত্তি, এজন্য আলাদা পাঠ প্রক্রিয়ার দরকার নেই, এটা প্রথমে মনে করা হয়। তো
ব্রিটিশ দার্শনিক জন লক তাই ব্যঙ্গ করে কি বলেছেন যে ঈশ্বর মানুষের বিষয়ে এত বেশি মিতব্যয়ী নন যে তিনি তাদের কেবল 2 পা বিশিষ্ট জীব হিসেবে সৃষ্টি করেছেন, তারপর বুদ্ধিবৃত্তি সম্পন্ন করে তুলতে অ্যারিস্টটলের কাছে ছেড়ে দিয়েছেন। তাহলে তার মতে কি বলেছেন যে ঈশ্বর আসলে এত কিপটা না, এত বেশি মিতব্যয়ী না, শুধু মানুষকে জাস্ট একটা 2 পায়ের জীব হিসেবে তৈরি করে অ্যারিস্টটলকে একদম গুরু হিসেবে পাঠিয়ে দিয়েছে এবং অ্যারিস্টটলের হাতে ছেড়ে দিয়ে বলেছে যে বুদ্ধির জিনিসপত্র, বুদ্ধিভিত্তিক যা কিছু শেখার অ্যারিস্টটলের কাছ থেকে শেখো। মানে ঈশ্বর এতটাও কিপটে না, ঈশ্বর সবাইকেই সমানভাবে বুদ্ধি দিয়েছেন, অ্যারিস্টটলের দায়িত্ব দেয় নাই। এটা ব্যঙ্গ করে ব্রিটিশ দার্শনিক জন লক এই কথাটা বলেছেন। তো এই ব্যঙ্গোক্তি এই ইঙ্গিতই দেয় যে যারা যুক্তিবিদ্যা চর্চা করেন তারা যেন জানেন না যে মানুষের যুক্তি বিন্যাস করার স্বাভাবিক ক্ষমতা আছে। মানে যারা যুক্তিবিদ্যা চর্চা করেন যেমন অ্যারিস্টটল, প্লেটো, তারা কি মানে এমনি যুক্তিবিদ্যা চর্চা করে এবং তারা এটা মনে করে যে মানুষের স্বাভাবিক যুক্তির ক্ষমতা নাই, এটা ধরে নিয়ে যুক্তিবিদ্যার বিকাশ ঘটিয়েছেন। বিষয়টা এরকম কিনা। কিন্তু সমালোচকরা মনে করেন, অর্থাৎ জন লকের যারা সমালোচক রয়েছেন, যুক্তিবিদ্যার পক্ষের মানুষ আর কি, তারা বলেছেন যে দার্শনিক লকের এই চিন্তা যুক্তিবিদ্যার মর্মার্থ বুঝতে ভুল করারই নামান্তর। কারণ কি, তাদের যুক্তিটা কি ছিল? তাদের যুক্তিটা ছিল যে তারা বলেছেন লকের মনে রাখা উচিত ছিল যে মানুষ বুদ্ধিভিত্তিক জীব, বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। এই কথাটা, মানুষের এই সংজ্ঞাটি সর্বপ্রথম অ্যারিস্টটলই দিয়েছিলেন এবং আর তিনিই যুক্তিবিদ্যার জনক, অর্থাৎ অ্যারিস্টটল জানেন মানুষ বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব এবং এই সত্যটাকে ধরে নিয়েই তিনি যুক্তিবিদ্যার জনক এবং যুক্তিবিদ্যার নীতিগুলো প্রণয়ন করেছেন। অর্থাৎ যুক্তিবিদ্যা যে মানুষের যে বুদ্ধি নাই, মানুষের বুদ্ধিভিত্তিক জীব না, এরকম কখনো অ্যারিস্টটল বা যারা মানে প্রাগৈতিহাসিক যুক্তিবিদ, মানে ঐতিহাসিক যারা যুক্তিবিদ ছিলেন তারা কিন্তু মনে করে নাই। সো তাহলে এই কথা স্পষ্ট যে মানুষ প্রকৃতিগতভাবে যুক্তিবাদী বা বুদ্ধিবৃত্তি সম্পন্ন তা জেনে বুঝেই অ্যারিস্টটল যুক্তিবিদ্যা নামের বিষয়টির প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন। তাহলে এটা আসলে পুরাটাই ভুল কথা যে যারা যুক্তিবিদ্যার নামকরণ করেছে বা যুক্তিবিদ্যার জ্ঞান শুরু করেছে প্রথমে, তো তারা কি এটা চিন্তা করতো কিনা যে মানুষ বুদ্ধিবৃত্তি নিয়ে মানুষ জন্মগ্রহণ করেই নাই এবং তারা এই জ্ঞানটা পড়াশোনা করলে তখন সে বুদ্ধিবৃত্তি সম্পন্ন হবে? বিষয়টা এরকম না। তারা আগেই ধরে নিয়েছে যে মানুষ বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব এবং তাদের এই বুদ্ধিবৃত্তিটাকে কাজে লাগাইতে হবে, যার কারণে তারা যুক্তিবিদ্যার প্রণয়ন করেছে। মানুষ স্বাভাবিকভাবে যুক্তি প্রয়োগ বা যুক্তি দিতে সক্ষম হলেও কোন যুক্তি সঠিক বা কোন যুক্তি ভ্রান্ত, কোন যুক্তি সঠিক বা কোন যুক্তি ভ্রান্ত তার গঠনমূলক ও সুশৃঙ্খল অনুশীলন অপ্রয়োজনীয় হতে পারে না। বরং মানে এই যে মানুষ যদিও স্বাভাবিকভাবে বুদ্ধিবৃত্তি সম্পন্ন, তারপরেও এই যে কোন যুক্তি সঠিক এবং কোন যুক্তি ভুল এটা সংক্রান্ত যে গঠনমূলক বা বিশ্লেষণমূলক যে ব্যাখ্যাগুলো রয়েছে, সুশৃঙ্খল অনুশীলন রয়েছে, এটা অদরকারি হতে পারে না, এটাও প্রয়োজন। যেমন মানুষের একটা শরীর আল্লাহ তাআলা দিয়েছেন, সৃষ্টিকর্তা মানুষকে একটা শরীর দিয়েছেন, একটা মাথা দিয়েছেন, একটা দুইটা হাত দুইটা পা দিয়েছেন। তার মানে এই না যে মানুষ ফিজিক্যাল এক্সারসাইজ করা বন্ধ করে দিবে, কারণ সে তো সুস্থভাবেই জন্মগ্রহণ করেছে। তাহলে তার মনে হইতে পারে যে আমি তো সুস্থভাবে জন্মগ্রহণ করেছি, আমার তো তাহলে এখন ফিজিক্যাল এক্সারসাইজের দরকার নেই, আমার তো কোনো ব্যায়ামের দরকার নেই, আমার তো শারীরিক পরিশ্রমের দরকার নাই, কারণ আমি সুস্থ আছি। তা আমি যে সুস্থ আছি ভবিষ্যতেও কি সুস্থ থাকবো তার তো কোনো গ্যারান্টি নাই, এবং আমার সুস্থ থাকার জন্য এই শারীরিক ব্যায়ামটা প্রয়োজন। ঠিক তেমনি যুক্তিবিদ্যা আসলে মানুষের বুদ্ধিবৃত্তিক ব্যায়াম এক ধরনের। আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা সবাইকেই বুদ্ধিবৃত্তি দান করেছেন, কিন্তু সেটার যে অনুশীলন করা বা সেটার যে ব্যায়াম করা বা চর্চা করা, এই কাজটা যুক্তিবিদ্যার মাধ্যমে হয়। বিষয়টা এরকম। তো বৈজ্ঞানিকভাবে যুক্তি নিয়ে পর্যালোচনা চর্চার জন্য যুক্তিবিদ্যা অবশ্যই সহায়ক হবে। লকের দৃষ্টিভঙ্গি অনুসরণেই বলা যায় মানুষ প্রকৃতিগতভাবে খাদ্য গ্রহণ করতে শেখে। মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরপরই মানব শিশু কার্যত নিজে নিজে দুধ পান করতে শেখে। ক্রমান্বয়ে সে চর্বচস্য লেহ্য পেয়, মানে যেটা চিবিয়ে খাওয়া যায়, যেটা চিবিয়ে খাওয়া যায়, চুষে খাওয়া যায়, লেহ্য অর্থাৎ হচ্ছে চেটে খাওয়া যায় এবং পান করা যায়, এই সকল কিছু সর্বপ্রকার খাদ্য গ্রহণ করতে সে আস্তে আস্তে অভ্যস্ত হয় মায়ের দুধ থেকে। তারপরে কিন্তু কোন খাদ্য দেহের জন্য প্রয়োজনে লাগে এবং তা গ্রহণের আদর্শ পরিমাণ কি হবে তা মানুষ প্রকৃতিগতভাবে জানে না। হ্যাঁ, এটাই যে জন্মের পরপরই মানুষ খাওয়া শেখে, কিন্তু তার মানে এই না যে তার এটা জানার দরকার নাই যে কোনটা তার খাওয়া উচিত কোনটা তার খাওয়া উচিত না। তাহলে তো সে এমন এমন জিনিস খেয়ে ফেলবে যেটা কিনা তার খাওয়ার শরীরের জন্য ক্ষতিকর। তো কোনটা খাওয়ার যোগ্য এবং কোনটা খাওয়ার অযোগ্য, কোনটা তার শরীরের জন্য ভালো, এটা জানার জন্য তো পুষ্টিবিজ্ঞান রয়েছে, তাই না? তো এই পুষ্টিবিজ্ঞান বা সাধারণ পুষ্টি সংক্রান্ত যে জ্ঞানটা রয়েছে এটা সবারই দরকার, এটা জানার জন্য যে তার শরীরের জন্য কোন কোন খাবার উপকারী। যুক্তিবিদ্যার ক্ষেত্রেও একই।
তো কিন্তু স্বাস্থ্যকর খাদ্য কোনগুলি বা কোন খাদ্যের পুষ্টিমান কেমন সে সম্পর্কে জানা নিশ্চয়ই দরকার। এজন্য বর্তমানে খাদ্য ও পুষ্টি নামে বিজ্ঞানের একটি শাখা বেশ জনপ্রিয়। তেমনি কোন যুক্তি সঠিক এবং কোন যুক্তি ভ্রান্ত তা আলাদা করা, কোন যুক্তি সঠিক এবং কোন যুক্তি ভ্রান্ত তা আলাদা করা এবং যুক্তিবিন্যাসকে গঠনমূলক করে তোলার প্রচেষ্টা কোনো অহেতুক বিষয় হতে পারে না। যুক্তিবিদ্যা মূলত সেই বিষয়কেই আলোচনা করে মানদণ্ড নির্ধারণে সচেষ্ট হয়। তো এখানেই মূলত যুক্তিবিদ্যা এক ধরনের মৌলিক বিজ্ঞান হিসেবে পরিচিত হয়, যেটা কিনা এই বুদ্ধিবৃত্তিক বিকাশের ক্ষেত্রে সাহায্যকারী হয়। এক্ষেত্রে যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান। অন্যদিকে যুক্তিবিন্যাসের কলা কৌশল তথা প্রায়োগিক দিক নির্দেশনা প্রদানের জন্য এটি একটি কলাবিদ্যার মর্যাদাও পেতে পারে। এটাকে কলাবিদ্যা ওই হিসেবেই বলা হয় যে এটা মূলত যুক্তি প্রয়োগের যে প্রায়োগিক দিকগুলো, কলা কৌশল দক্ষতা, এটা সম্পর্কে কথা বলে এবং এটা প্রায়োগিক দিককেও সমানভাবে প্রায়োরিটি দেয়, সমানভাবে সেটাকে গুরুত্ব দেয়, যার কারণে এটাকে কলাবিদ্যারও একটা অংশ হিসেবে দেখা হয়। আবার লকের দৃষ্টিভঙ্গির কথায় আসা যাক। মানুষ স্বভাবতই অঙ্গ সঞ্চালন তথা হাত পা নাড়তে পারে। নৃত্য বা নাচও এক ধরনের অঙ্গ সঞ্চালন, কিন্তু তার কলা কৌশল শিক্ষার প্রয়োজনীয়তাকে কি লক বা লকপন্থীরা অস্বীকার করতে পারেন? কখনোই নয়। তাই যুক্তির কলা কৌশল চর্চার জন্য যুক্তিবিদ্যার প্রয়োজনীয়তা আছে। মানে হাত পা সঞ্চালন, এই যে নৃত্য কলাও কিন্তু এক ধরনের জ্ঞান, এক ধরনের শিক্ষা। তো এইটা কি কোনো প্রয়োজন ছিল? এটা তো কোনো প্রয়োজন ছিল না, কারণ মানুষ জন্মের পরই হাত পা নাচাতে পারে, নিজের মতো সঞ্চালন করতে পারে। তো ছন্দের সাথে বা তাগের সাথে মিলিয়ে হাত পা কিভাবে সঞ্চালন করা যায় এবং এটার মাধ্যমে এক ধরনের শিল্প তৈরি হতে পারে, এই জিনিসটা তো শেখার বিষয়। এটা তো এক ধরনের জ্ঞান লব্ধ বিষয়। তো এটা তো দরকার ছিল না। যদি লকপন্থীদের কথা অনুযায়ী আমরা চলি, মানে লকপন্থীদের কথাটাই যদি মেনে নেই, তাহলে এই ধরনের নৃত্যকলা বা পুষ্টিবিজ্ঞান বা এই যে শারীরিক শিক্ষা, এটা তো কোনো প্রয়োজন ছিল না। যুক্তিবিদ্যার বিরুদ্ধে উত্থাপিত লিখিত দ্বিতীয় অভিযোগটিও অবান্তর। দ্বিতীয় অভিযোগটি কি ছিল? যে যুক্তিবিদ্যা অধ্যয়ন করলেই যে কেবল সঠিকভাবে যুক্তি প্রদান করা যাবে, মানে তুমি যুক্তিবিদ্যা পড়েছো মানে তুমি একদম সাধুবান্ধা হয়ে গেছো, তোমার মুখ দিয়ে শুধু যুক্তিই বের হয়, অযৌক্তিক কোনো কথা বের হয় না। আবার যে যুক্তিবিদ্যা কখনো পড়ে নাই সে যা বলে সব ভুল, সব মিথ্যা, এই বিষয়টাও আসলে এক ধরনের ভুল ধারণা। কিভাবে ভুল ধারণা? যে যুক্তিবিদ্যা বৈধ যুক্তির নিয়মকানুন শিক্ষা দেয় না। যুক্তিবিদ্যা কিন্তু বৈধ যুক্তির নিয়মকানুন শিক্ষা দেয়, কিন্তু তা দিয়ে কে কতটুকু সফলভাবে যুক্তি প্রদান করতে পারবে বা ভালো মন্দ যুক্তির পার্থক্য নির্ধারণ করতে পারবে, তার উপর যুক্তিবিদ্যার মানমর্যাদা বা উৎকর্ষতা নির্ভর করে না। বিষয়টা যদি এভাবে পুষ্টিবিজ্ঞানের সাথে দেখাই, যে ধরো পুষ্টিবিজ্ঞান তোমাকে বলতেছে যে তোমার কোনটা খাওয়া উচিত। তোমাকে বলা হচ্ছে যে তুমি চিনি জাতীয় খাবার পরিহার করে চলবে, বা জাঙ্ক ফুড যেগুলো রয়েছে এগুলো তুমি পরিহার করে চলবে, এবং তুমি সবুজ শাকসবজি খাবে, এবং তার পাশাপাশি তুমি ক্যালসিয়াম যুক্ত খাবার খাবে। এখন তুমি যদি না খাও, সেটা যদি জানার পরেও তুমি না খাও, তুমি দিনে 5-6টা করে বার্গার খাও এবং তুমি শাকসবজির ধারে কাছেও না যাও, পানি না খাও এবং ক্যালোরিযুক্ত খাবার না খাও, ক্যালসিয়াম যুক্ত খাবার না খাও, সেটা তো পুষ্টিবিজ্ঞানের দোষ না। পুষ্টিবিজ্ঞান তো তোমাকে খাওয়াই দিবে না, ওই কাজটা তো তোমার নিজেরই করতে হবে। যুক্তিবিদ্যাও সেম, তোমাকে যুক্তিবিদ্যার সঠিক যুক্তি নির্ণয়ের বৈধ যুক্তি নির্ণয়ের পদ্ধতিগুলো শিখিয়ে দিবে। এখন সেই পদ্ধতি তুমি কতটুকু অ্যাপ্লাই করবে সেটা তোমার বিষয়, সেটা তোমার উপর টোটালি নির্ভর করতেছে, এবং তুমি না করতে পারলে সেটা যুক্তিবিদ্যার দোষ না। যুক্তিবিদ্যা তোমাকে জাস্ট শিখাই দিবে এবং তুমি অ্যাপ্লাই করার বিষয়টা টোটালি তোমার উপর এটা ডিপেন্ড করতেছে। উদাহরণস্বরূপ বলা যায়, নৃত্য বা সঙ্গীতের কলাকৌশল প্রাতিষ্ঠানিকভাবে না জেনেও কেউ সুন্দরভাবে নাচতে বা গাইতে পারেন। অনেক ক্ষেত্রে এমন দেখা যায় যে স্বাস্থ্যবিদ্যা অধ্যয়ন বা শরীরচর্চা না করেও কেউ শরীরকে সুস্থ রাখতে পারেন। তাই বলে এইসব বিদ্যার প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না, তাই না? তো অনেকেই আছে রাস্তাঘাটে আমরা দেখি যে অনেক সুন্দর গলার সুর, সেটা সে মানে প্রকৃতিগতভাবে পেয়েছে, জন্মগতভাবে প্রাপ্ত, কিন্তু সে হয়তো গানের যে কলাকৌশল, যে গ্রামার, সেগুলোর কিচ্ছু জানে না। তার মানে তো এই না যে সঙ্গীত শিল্পের কোনো প্রয়োজন নাই বা সঙ্গীতের যে কলাকৌশল এগুলোর কোনো মানে নাই, এগুলো সব বৃথা, তা তো না। তো ঠিক তেমনই যুক্তিবিদ্যা অধ্যয়ন না করেও যদি কেউ ভালো যুক্তি প্রদান করতে পারে বা বৈধ ও অবৈধ যুক্তির পার্থক্য নির্ধারণ করতে পারে, তাতে করে যুক্তির কার্যকারিতাকে খাটো করে দেখার কোনো অবকাশ আছে বলে মনে হয় না। এর ফলে কি হয়, যে যারা যুক্তি দিতে পারে আগে থেকে, সেটা দিতেই পারে, সেটা তার নিজস্ব কোয়ালিটি। তার মানে এই না যে যুক্তিবিদ্যা পড়ার কোনো প্রয়োজনীয়তা নাই। আবার যদি কেউ যুক্তিবিদ্যা পড়েও ভুল যুক্তি দেয়, সেটাও যুক্তিবিদ্যার দোষ না, কারণ যুক্তিবিদ্যা শুধুমাত্র তোমাকে বলে দিবে কি কি করলে তুমি সঠিক যুক্তি পেতে পারো, সঠিক যুক্তি দিতে পারো। এটা তুমি কিভাবে অ্যাপ্লাই করবে, কতটুকু অ্যাপ্লাই করবে, সেটা তোমার উপর ডিপেন্ড করতেছে। প্রত্যেক মানুষই ভুল করতে পারে, যুক্তিবিদ, দার্শনিক, বিজ্ঞানী কেউই ভুলের ঊর্ধ্বে নন।
তাই যারা যুক্তিবিদ্যা অধ্যয়ন বা অনুশীলন করেন তারা সবসময় নির্ভুল যুক্তি দিতে সক্ষম হবেন এমন দাবি করাও সঙ্গত নয়। যেহেতু মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, সুতরাং সবাই যে যুক্তিবিদ্যা পড়ে সবসময় সঠিক যুক্তি দিবে সেটাও কাম্য না, বরং সেখানে ভুল হবে এটাই স্বাভাবিক। যুক্তিবিদ্যাও এমন দাবি করে না রান্নার সমস্ত উপকরণ আর ভালো মানের রান্নার বই হাত থাকলেই যে কেউ ভালো রান্না করতে পারবে, এমন ভাবা ঠিক নয়। অর্থাৎ অ্যাপ্লিকেশনটাও শিখতে হবে। তুমি শুধু সব তোমাকে এনে দেওয়া হলো কিন্তু তুমি রান্না করতেই পারো না, তোমাকে রেসিপি বলে দেওয়া হলো, তোমার উপকরণ সব এনে দেওয়া হলো, কিন্তু কিভাবে রান্নাটা করতে হয়, কিভাবে তোমার সবজি কাটতে হয়, কিভাবে তোমার সবজিটা রান্না করতে হয়, এটা তুমি জানো না, এটা তুমি পারো না। তো সেই ক্ষেত্রে আসলে তোমাকে দিয়ে আসলে রান্নাটা হবে না। তো ঠিক তেমনই তুমি যুক্তির সব নিয়ম মুখস্থ কিন্তু তুমি জানো না কোথায় অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু সেটা হবে না। আচ্ছা, তবে একজন ভালো রাঁধুনের কাছে উন্নত মানের উপকরণ, ভালো মশলা আর ভালো মানের নির্দেশিকা থাকলে রান্না নিশ্চয়ই আরো ভালো হবে। তাই তোমাকে আগে ভালো রাঁধুনি হতে হবে, তাহলে মানে ভালো যুক্তি প্রয়োগ করা শিখতে হবে। তখন তোমার কাছে যুক্তিবিদ্যার জ্ঞানগুলো থাকলে তুমি আরো ভালোভাবে এটাকে প্রয়োগ করতে পারবে। যুক্তিবিদ্যার ভূমিকা ঠিক সেরকম। যুক্তিবিদ্যা ভালো যুক্তি গঠনের প্রক্রিয়া শিক্ষা দেয়। যুক্তিবিদ্যা কি করে? যুক্তিবিদ্যা ভালো যুক্তি গঠনের শিক্ষা দেয়, যুক্তির উপাত্ত সম্পর্কে জ্ঞান দেয়। কিন্তু তা দিয়ে ভালো যুক্তি গঠন করতে পারা না পারার বিষয়টি যুক্তিবিদ্যার আওতাভুক্ত নয়। তাই যুক্তিবিদ্যা অধ্যয়ন বা চর্চার প্রয়োজনীয়তার সাথেও এর সম্পর্ক নেই। ঠিক তেমনি ধরো একজন কেউ ডাক্তারি পড়াশোনা করে কিছু শিখতে পারে নাই বা অ্যাপ্লিকেশনটা জানে নাই, তো সে হয়তো ভবিষ্যতে গিয়ে ভালো ডাক্তার হতে পারে নাই, সেটা তো ডাক্তারি বিদ্যার কোনো ব্যর্থতা না, সেটা হচ্ছে সেই ব্যক্তির ব্যর্থতা যে সে ওই জ্ঞানটা নিতে পারে নাই। আবার একইভাবে অনেকেই আছে, অসংখ্য ডাক্তার আছে যারা ডাক্তারি মানে মেডিকেল সায়েন্স পড়ে অনেক বড় ডাক্তার হয়েছেন এবং অনেক তারা সফল হয়েছেন তাদের জীবনে। তো সেটা আর কি তাদের জীবনে সফলতা, ব্যক্তিগত সফলতা। গুরুত্বের বিভিন্ন দিক সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করা হলো। কিসের গুরুত্ব? আচ্ছা, ব্যবহারিক জীবনে যুক্তির প্রয়োগ। ব্যবহারিক জীবনে যুক্তিকে কিভাবে আমরা প্রয়োগ করি সেটার বিভিন্ন দিক আমরা দেখব। প্রথমেই মার্কিন যুক্তিবিদ আই.এম. কপি, যার নাম আমরা প্রথম অধ্যায়ে পড়েছি, আই.এম. কপির মতে, এখন এটা একটু মনে রাখতে হবে যে কোন কোন যুক্তিবিদ কি বলেছে। যুক্তিবিদ্যা বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্য নির্ণয় করার শিক্ষা দেয়। তাই এই বিদ্যা আমাদের ব্যবহারিক জীবনের ভুল যুক্তি থেকে ভুল যুক্তি প্রয়োগ রোধে সহায়তা করে। ভুল যুক্তি প্রদান করার কারণে ব্যবহারিক জীবনে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। আমরা ভুল যুক্তির কারণে ভুলটাকে মেনে নিয়ে সামনে এগোতে যাই এবং আমার সিদ্ধান্তেও অনেক ভুল হয়ে থাকে। যুক্তিবিদ্যার জ্ঞান আমাদের এসব সমস্যা এড়াতে বা তার সমাধানে সহায়তা করে। যুক্তিবিদ্যা আমাদের বৈধ যুক্তি গঠনে সহায়তা করে। যুক্তিবিদ্যা আমাদের বৈধ যুক্তি গঠনে সহায়তা করে, যার ফলে বৈধ যুক্তি প্রদানের মাধ্যমে আমরা কি করি? দৈনন্দিন জীবনে বিভিন্ন বিষয়ে সঠিক জ্ঞান লাভ করতে পারি। তো প্রথমত আমাদের কি করে? যুক্তিবিদ্যা আমাদেরকে বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্য করার যে জ্ঞান, এটা শিক্ষা দেয় এবং তার ফলে আমরা বুঝতে পারি কোনটা সঠিক যুক্তি কোনটা ভুল যুক্তি, এবং তার পাশাপাশি যুক্তিবিদ্যা বৈধ যুক্তি গঠনে সহায়তা করে। এতে আমরা যখন কোনো যুক্তি দিব কাউকে, তখন আমরা যাতে বৈধভাবে যুক্তিটা দিতে পারি, বৈধ যুক্তি দিতে পারি, এটা আমরা শিখতে পারি। আমরা নিজেদের জ্ঞান বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করি। বস্তুত জ্ঞান প্রয়োগের অনেক ক্ষেত্রেই আমাদের যুক্তি প্রদান করতে হয়। যেমন ডিবেট করতে গেলে যুক্তি দিতে হয়। তো তখন তোমার যুক্তিটা, তুমি যদি যুক্তিবিদ্যার জ্ঞানগুলো জানো, তখন তোমার জন্য বৈধ যুক্তিটা গঠন করা তোমার জন্য সহজ হবে। তাই যথার্থ জ্ঞান অর্জন ও প্রয়োগ উভয় ক্ষেত্রেই আমাদের যুক্তির প্রয়োগ করতে হয়। তারপর যুক্তিবিদ্যা বৈধ যুক্তির যে নীতিমালা প্রদান করে তা যে কোনো বিজ্ঞান বা গবেষণার ক্ষেত্রে সহায়ক পদ্ধতি হিসেবে কাজ করতে পারে। বৈধ যুক্তির নীতিমালা, যেমন আমরা কম্পিউটার সায়েন্সে দেখলাম যে বৈধ যুক্তির নীতিমালা ওখানেও কাজে লাগে। তো বৈধ যুক্তি গঠনের যে নীতিমালাগুলো রয়েছে, এই নীতিমালাগুলো তোমরা যারা গবেষণা করবে ভবিষ্যতে, তাদেরও অনেক কাজে আসবে। হাইপোথিসিস তৈরি করা, মানে প্রকল্প তৈরি করা এবং সেটাকে প্রমাণ করা পর্যন্ত এখানে বিভিন্ন রকম যুক্তির প্রয়োগ ঘটতে পারে। তো এই সকল ক্ষেত্রে আসলে গবেষণার ক্ষেত্রে বা বিজ্ঞানের ক্ষেত্রে এই ধরনের যুক্তিবিদ্যার যে নীতিমালাগুলো রয়েছে মৌলিক, এগুলো কাজে লাগে। এজন্য যুক্তিবিদ্যাকে সব বিজ্ঞানের সেরা বিজ্ঞান বলা হয়ে থাকে। যুক্তিবিদ্যাকে কি বলা হয়? সব বিজ্ঞানের সেরা বিজ্ঞান। পরীক্ষণাত্মক বিজ্ঞান মূলত জগৎ সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান দিয়ে থাকে, কিন্তু যুক্তিবিদ্যা আমাদের পরোক্ষ জ্ঞান প্রদান করে।
কি ধরনের জ্ঞান? যেটা আমরা জানি না সেটা আমাদেরকে জানানোর চেষ্টা করে। পরোক্ষ জ্ঞান, আমরা জানা থেকে অজানায় যাওয়ার চেষ্টা করি যুক্তিবিদ্যাকে ব্যবহার করে। যেসব ক্ষেত্রে পরীক্ষণ নিরীক্ষণ অকার্যকর, সেই ক্ষেত্রে যুক্তিবিদ্যা শিক্ষা পরোক্ষভাবে হলেও আমাদের জ্ঞানের অগ্রগতিতে সহায়তা করে থাকে। অর্থাৎ যেখানে আমাদের এক্সপেরিমেন্ট আমরা করতে পারছি না, যেসব জিনিসপত্রে আমরা এক্সপেরিমেন্ট করা সম্ভব হয় না, কিছু অতিপ্রাকৃত জিনিস থাকতে পারে বা আমাদের নাগালের বাইরের অনেক জিনিস থাকতে পারে যেটা আমরা এক্সপেরিমেন্ট করে আমরা সত্যটাকে জানতে পারছি না, তখন আমরা যেটা করতে পারি, আমরা যুক্তিবিদ্যার সহায়তায় আমরা যতটুকু জানি সেই জানা সত্যের উপর নির্ভর করে অনুমানের মাধ্যমে ওই অজানাটাকে জানার চেষ্টা করতে পারি এবং এক ধরনের বৈধতা দিতে পারি। মার্কিন যুক্তিবিদ্যা, এবং এটা আমাদের জ্ঞানের অগ্রগতিতে সাহায্য করে, আমাদের জানাটাকে আরো বেশি বাড়িয়ে দেয়। মার্কিন যুক্তিবিদ আইএম কপির মতে যুক্তিবিদ্যার জ্ঞান আমাদের মধ্যে সবকিছু যুক্তির আলোকে দেখার মানসিকতা তৈরি করে। তো আমাদের দেখার ভঙ্গিটাকে চেঞ্জ করে দেয়, আমরা কুসংস্কার মুক্ত আর থাকি না আগের মতো, এবং দেখা যায় যে আমরা সবকিছু যুক্তির আলোকে বিচার করার চেষ্টা করি। এবং এটা কে বলেছেন? এটা বলেছেন মার্কিন যুক্তিবিদ আইএম কপি, যার কথা আমরা প্রথমে পড়লাম আর কি। মানুষ যখন সবকিছু যুক্তির আলোকে দেখার চেষ্টা করে তখন তার মধ্যে যৌক্তিক মানসিকতা তৈরি হয়। কি ধরনের মানসিকতা? যৌক্তিক মানসিকতা। তখন সবকিছুই সে যুক্তি দিয়ে বন্টন করার যুক্তি দিয়ে চিন্তা করার বিশ্লেষণ করার চেষ্টা করে। আর যৌক্তিক মানসিকতা মানুষকে উন্নত করে। এই বিদ্যা অহেতুক ভাবাবেগ রোধ করে। আবেগের বশবর্তী হয়ে কোনো কাজ করে বসা বা কোনো সিদ্ধান্ত নেওয়া, এটা থেকে আমাদেরকে রক্ষা করে এই যৌক্তিক যে মনোভাব মানসিকতা, সেটা। যুক্তিবিদ্যা আমাদের কুসংস্কার অন্ধবিশ্বাস থেকে মুক্ত হতে সাহায্য করে, কেননা যুক্তিবিদ্যা সবকিছুকে যুক্তি দিয়ে বিচার করার মানসিকতা সৃষ্টি করে। সবকিছুকে কি করে? যুক্তি দিয়ে বিচার করার মানসিকতা সৃষ্টি করে। মানুষ যখন সবকিছু যুক্তি দিয়ে বিচার করে তখন সে অন্ধবিশ্বাস ও কুসংস্কার থেকে মুক্ত হয়। কুসংস্কার এবং অন্ধবিশ্বাস কিন্তু মানুষের জীবনে অনেক বড় বড় বিপর্যয় নিয়ে আসতে পারে। সো এই কুসংস্কার এবং অন্ধবিশ্বাসকে দূরে রেখে যুক্তির দ্বারা পরিচালিত হওয়ার যে বিষয়টা, এটা কিন্তু যুক্তিবিদ্যা আমাদেরকে শিক্ষা দেয়। যুক্তিবিদ্যা আমাদের বিমূর্ত চিন্তা ক্ষমতাকে প্রসারিত করে। কি করে? বিমূর্ত চিন্তা ক্ষমতাকে, অর্থাৎ যেটা আমরা দেখি নাই বা আমরা মনে মনে যেটা চিন্তা করি, সেই মনে মনে চিন্তা করার বিষয়টাকেও অনেক এটাকেও মানে শানিত করে তোলে। মূর্ত বিষয় সম্পর্কে সহজে কম বেশি ভাবা যায়, কিন্তু বিমূর্ত বিষয় সম্পর্কে ভাবা সহজ নয়। যুক্তিবিদ্যা আমাদের এই ধরনের ভাবনায় সহায়তা করে। বিমূর্ত বিষয়, যেটা আর কি দেখা যায় না, যেমন ধর আমরা সৃষ্টিকর্তা নিয়ে চিন্তা করতে পারি, সৃষ্টিকর্তাকে তো আমরা দেখতে পাই না, কিন্তু এই সংক্রান্ত আমরা যুক্তি দিয়ে যদি চিন্তা করতে যাই সৃষ্টিকর্তা সম্পর্কে, তখন কিন্তু আমাদের যুক্তিবিদ্যা সাহায্য করে। কিন্তু যেটা আমরা চোখের সামনে দেখি সেটা সম্পর্কে সিদ্ধান্তে আসাটা বেশি সহজ। তাই যেটা আমরা দেখতে পাই না সেটা সম্পর্কে আমাদের জ্ঞান দেওয়া বা আমাদের সিদ্ধান্তে আসা, এটা এই ক্ষেত্রে যুক্তিবিদ্যা সহায়ক হয়। কোনো বিজ্ঞান বা গবেষণার ক্ষেত্রে পদ্ধতি তত্ত্ব, মেথোডোলজি, এটাকে কি বলা হয়? পদ্ধতি তত্ত্ব বা মেথোডোলজি প্রদানে যুক্তিবিদ্যা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। যে কোনো গবেষণা যৌক্তিক পদ্ধতিতেই অগ্রসর হয়। গবেষণা কাজের পদ্ধতি ও পরবর্তী ধাপের মধ্যে একটা সংযোগ থাকে। অর্থাৎ যারা রিসার্চ করে তারা কি করে? রিসার্চ যখন কোনো বিষয় নিয়ে করে, সেটা করার এক ধরনের পদ্ধতি থাকে, এক ধরনের না, কয়েক ধরনের পদ্ধতি থাকে। তুমি যেই বিষয়টা নিয়ে রিসার্চ করছো সেটার জন্য কোন পদ্ধতিটা বেশি সামঞ্জস্যপূর্ণ, সেইটা বুঝতে তোমাকে সাহায্য করবে এই যুক্তিবিদ্যা। যেমন আমি ধরো একটা গবেষণা করছি, একটা হচ্ছে আমাদের ৩ ধরনের পদ্ধতি থাকে। একটা হচ্ছে কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ এবং মিক্সড মেথড। এখন আমি একটা গবেষণা করছি যে একটা এলাকার মানুষ কেন মানে একটা এলাকায় কতজন মানুষ ভাত খায় এবং কতজন মানুষ রুটি খায়, এটা নিয়ে গবেষণা করছি। তো এই ক্ষেত্রে আমার কোন পদ্ধতিটা অনুসরণ করা উচিত? কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ নাকি মিক্সড? কোয়ালিটেটিভ হচ্ছে যে মানুষের সাথে গিয়ে কথা বলে, ইন্টারভিউ নেয়, কম সংখ্যক মানুষ আর কি, তুলনামূলক, এবং তাদের সাথে থেকে, তাদের বাড়িতে গিয়ে থেকে দেখে বোঝার চেষ্টা করা যে তারা কেন খাচ্ছে ভাত, অর্থনৈতিক কারণ, হ্যান ত্যান, এসব। আর কোয়ান্টিটেটিভ হচ্ছে তাদেরকে এক ধরনের জরিপ করার মাধ্যমে বা তাদেরকে এক সেট প্রশ্ন করার মাধ্যমে। তো এইরকম অনেক অনেক পদ্ধতি রয়েছে। আমি কোন পদ্ধতিটা কোন গবেষণার ক্ষেত্রে অ্যাপ্লাই করব, এটা আমাকে বুঝতে সাহায্য করে যুক্তিবিদ্যা। যুক্তিবিদ্যা আর কি আমাকে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করে যে ওই এলাকায় তো এতগুলা মানুষ আছে, তো আমি যদি ওই এলাকায় এই কোয়ান্টিটেটিভ মেথডটা অ্যাপ্লাই করি তাহলে হয়তো আমার রেজাল্টটা সবচেয়ে ভালো আসবে। তো এই ধরনের গবেষণার মেথোডোলজির ক্ষেত্রে যুক্তিবিদ্যা সাহায্য করে। যৌক্তিক সংযোগ এক ধরনের তৈরি করে, যাতে আমি বেস্ট আউটপুটটা বা বেস্ট রেজাল্টটা আমি সেইখান থেকে পেতে পারি।
যুক্তিবিদ্যা এক প্রকার মানসিক ব্যায়াম। এটাকে মানসিক ব্যায়াম বলা যায় কারণ মানুষ যে বুদ্ধিভিত্তিক প্রাণী, সে যে বুদ্ধিটা নিয়ে জন্মগ্রহণ করে সেইটাকে আরো বেশি বিকাশ ঘটানো বা শানিত করার কাজটা যুক্তিবিদ্যার মাধ্যমে হয়। এই ব্যায়াম মানুষকে শুদ্ধ চিন্তার অভ্যাস গঠনে বিশেষভাবে সহায়তা করে। মানুষের চিন্তার মধ্যে কল্পনা, ভাবাবেগ, অন্ধবিশ্বাস ইত্যাদি অবস্থান করে, কিন্তু যুক্তিবিদ্যার প্রয়োগে মানুষের চিন্তার এসব ক্ষতিকারক বিষয়গুলোকে দূরীভূত হয়। সুতরাং এটা মানুষের চিন্তাকে পরিশুদ্ধ করে। তারপর বাস্তব জগতের বিভিন্ন ঘটনা জানার জন্য বা ব্যাখ্যা করার জন্য সংজ্ঞায়ন, বিভাজন, শ্রেণীকরণ ইত্যাদির সাহায্য নেওয়া হয়। যুক্তিবিদ্যা এই সব প্রক্রিয়া নিয়ে আলোচনা করে, অর্থাৎ বাস্তব জীবনের যে সকল ঘটনা ঘটে এই সকল ঘটনাকে বোঝার চেষ্টা করে হচ্ছে যুক্তিবিদ্যা। কিভাবে? সংজ্ঞায়ন, বিভাজন, শ্রেণীকরণ ইত্যাদির মাধ্যমে, অর্থাৎ কোনো ঘটনাকে বুঝতে সাহায্য করা। যেমন ধরো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটাকে বুঝতে গেলে আমার প্রথমে আগে জিনিসটাকে সংজ্ঞায়ন করতে হবে, বিভাজন করতে হবে, তারপর শ্রেণী বিভাগ করতে হবে। এইভাবে আমি জিনিসটাকে আরো প্রপারলি, মানে জিনিসটার ভেতরে ঢুকে জিনিসটাকে বোঝার চেষ্টা করা, এটা যুক্তিবিদ্যা সাহায্য করে। যুক্তিবিদ্যার অধ্যয়ন ও অনুশীলন আমাদের এমন সুশৃঙ্খল চিন্তা করতে সহায়তা করে যাতে অন্যান্য বিষয়ের আলোচনা সতর্কভাবে চালানো এবং সুনিপুণভাবে অনুশীলন করা সহজ হয়। হ্যামিল্টনের ভাষায়, যেই ব্যক্তি যুক্তিবিদ্যা অধ্যয়ন দ্বারা মনকে তৈরি করেছেন তিনি জ্ঞানের যে কোনো শাখাতেই আত্মনিয়োগ করুক না কেন সেখানে তিনি ভালো করতে পারবেন। অর্থাৎ যুক্তিবিদ্যা মানুষের মনকে তৈরি করে, যে কোনো শিক্ষা বা জ্ঞান গ্রহণ করার জন্য মানুষের মনকে প্রস্তুত করে তোলে। যুক্তিবিদ্যা দর্শনের অন্যতম শাখা, অন্যদিকে এটি দর্শনের ভিত্তি। এটা যেমন দর্শনের একটা শাখা, ঠিক তেমনি এটা একটা দর্শনের ভিত্তিও। দর্শন জগৎ ও জীবনের মৌলিক সমস্যার যৌক্তিক উত্তর অনুসন্ধান করে। দর্শন কি করে? দর্শন জগৎ ও জীবনের মৌলিক সমস্যার যৌক্তিক উত্তর অনুসন্ধান করে। এটা আমরা অধ্যায়ের শুরুতে দেখেছি। যৌক্তিক উত্তর অনুসন্ধানের জন্য যুক্তি প্রক্রিয়ার জ্ঞান থাকে। কি থাকে? যুক্তি প্রক্রিয়ার ব্যবহার থাকে এবং জ্ঞান থাকা আবশ্যক। এই জন্য বার্টন রাসেল যুক্তিবিদ্যাকে দর্শনের সারসত্তা বা এসেন্স অফ ফিলসফি বলে অভিহিত করেছেন। অর্থাৎ যুক্তিবিদ্যা ছাড়া দর্শন গঠিত হতে পারে না, মানে যুক্তিবিদ্যার যুক্তিগুলোকে ছাড়া। সুতরাং এটাকে বলা হয় দর্শনের এসেন্স। তো এই ক্ষেত্রে যুক্তিবিদ্যার গুরুত্বটা অনেক বেশি, কারণ যুক্তিবিদ্যাকে তুমি সমালোচনা করতেই পারো, কিন্তু দর্শনকে সমালোচনা করাটা কঠিন, যেহেতু দর্শন জগৎ এবং জীবন সম্পর্কে সব ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে। মানব জ্ঞানের প্রসারতার জন্য যুক্তিবিদ্যার পাঠ উপযোগী। মানব জ্ঞানকে বাড়ানোর জন্য, প্রসার ঘটানোর জন্য যুক্তিবিদ্যার পাঠ উপযোগী। যুক্তিবিদ্যার পাঠ যৌক্তিক বিচার বিশ্লেষণ করার ক্ষমতার প্রসার ঘটায়, ফলে মানব জ্ঞানের প্রসার ঘটে। যুক্তিবিদ্যার জ্ঞান আমাদের পর্যাপ্ত নিয়ম নীতি সহ যুক্তির বৈধতা অবৈধতা যাচাই করতে শেখায়। যেটা আমরা শুরুতেই দেখলাম আর কি, ওটা একই জিনিস বারবার বলতেছে যে যুক্তির বৈধতা অবৈধতা যাচাই করা বা বৈধ অবৈধ যুক্তির মধ্যে পার্থক্য নির্দেশ করা, এই জিনিসটা শেখায়। তাই বাস্তব জীবনে আমরা সঠিক যুক্তি প্রয়োগের মাধ্যমে আমাদের বক্তব্যকে মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে পারি। অর্থাৎ আমরা যেটা বলছি সেটা সঠিক কিনা সেটা আমরা ডিবেটে এই জিনিসটা হয়, নিজের বক্তব্যকে সঠিকভাবে মানে সত্য হিসেবে উপস্থাপন করে তোলা বৈধ যুক্তি হিসেবে, এটা ডিবেটে যেমন হয় আর কি। এই জিনিসটা আমাদেরকে যুক্তিবিদ্যার জ্ঞান দিয়ে সাহায্য করে। বাগ্মিতার জন্য যুক্তিবিদ্যার জ্ঞান বিশেষ সহায়ক। যুক্তি প্রয়োগে দক্ষ ব্যক্তি বক্তৃতায় প্রতিপক্ষকে পরাজিত করতে পারদর্শিতা দেখাতে পারেন। এইটা আইন ক্ষেত্রে হয়, বিচার ব্যবস্থায় হয়, ডিবেটে হয়, যে যুক্তি প্রয়োগে বাগ্মিতার ক্ষেত্রে বা তোমার যেখানে তোমার প্রতিপক্ষের একটা কথার তোমার কাউন্টার দিতে হবে বা প্রতিপক্ষকে তোমার ঘায়েল করতে হবে, সেই সকল ক্ষেত্রে তুমি যুক্তিবিদ্যার জ্ঞানটা ব্যবহার করতে পারো। যদিও যুক্তিবিদ্যা এটার পক্ষে থাকে না, কিন্তু তারপরেও যুক্তিবিদ্যা যে জ্ঞানটা তোমাকে শিক্ষা দেয় সেটা ব্যবহার করে তুমি ডিবেটে ভালো করতে পারো। তারপর তোমার যেই বিচার যারা হচ্ছে লয়ার, তারা যখন নিজের মক্কেলের পক্ষে কথা বলেন তখনও কিন্তু যুক্তিবিদ্যার অনেক নিয়ম তারা ব্যবহার করেন। যুক্তিবিদ্যার অধ্যয়ন আমাদের চিন্তার কিছু মূলসূত্র সম্পর্কে জ্ঞান দেয়। চিন্তার মূলসূত্রগুলো যেমন, কিছু নিয়ম রয়েছে চিন্তার, এর মধ্যে রয়েছে বিরোধ নিয়ম, ল অফ কন্ট্রাডিকশন, ওই যে দুইটার মধ্যে যে কোনো একটা সত্য হতে পারে। তারপর অভেদ নিয়ম, কখনোই দুইটার মধ্যে দুইটাই সত্য বা দুইটা মিথ্যা হতে পারে না, ইত্যাদি আমাদের চিন্তা প্রক্রিয়া, যুক্তি প্রদান বা যুক্তি গ্রহণ বর্জনের ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করে থাকে। এই ধরনের নিয়মগুলো আমাদেরকে যুক্তিবিদ্যা শেখায়। যুক্তিবিদ্যার অধ্যয়ন আমাদের সংশয় ও বিশ্বাসের মধ্যে দ্বন্দ্বকে কাটিয়ে উঠতে সহায়তা করে এবং আমাদেরকে আরো বেশি কনফিডেন্ট বানায়, আরো বেশি আত্মবিশ্বাস তৈরি করে এবং জ্ঞান অর্জনে আরো বেশি আত্মবিশ্বাস তৈরি করে।
এছাড়া যুক্তিবিদ্যার জ্ঞান আমাদের বৌদ্ধিক জীবন যাপনে অভ্যস্ত করতে পারে। বৌদ্ধিক জীবন যাপন অর্থাৎ বুদ্ধির চর্চা করতে সাহায্য করে, যাতে করে বুদ্ধিবৃত্তি উচ্চতর পর্যায়ে উন্নীত হতে পারে। যুক্তিবিদ্যার জ্ঞান আমাদের পেশাগত জীবনে উন্নতি আনতে পারে, কিন্তু কিছু পেশা রয়েছে যেখানে যুক্তি প্রয়োগই মুখ্য ভূমিকা পালন করে, যেমন আইন পেশা, কূটনীতিবিদ ইত্যাদি। এসব পেশার লোকেরা যদি যুক্তিবিদ্যা অধ্যয়ন করেন তাহলে পেশাগত জীবনে তারা দক্ষতা বৃদ্ধি করতে পারবেন। এই ধরনের কিছু কিছু পেশার মানে মূল কাজই থাকে যুক্তি নিয়ে কাজ করা, তো তাদের জন্য যুক্তিবিদ্যাটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সুতরাং দেখা যাচ্ছে কি বাস্তব জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমরা যুক্তিবিদ্যাকে প্রয়োগ করতে পারি, নানা রকম ক্ষেত্রে আমরা ব্যবহার করছি। যুক্তিবিদ্যার জ্ঞান যেমন অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে দূর করছে, তারপর কি করছে তেমনি তা জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি ঘটাচ্ছে, এক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করছে। সমাজ পরিবর্তনের জন্য মানুষের বুদ্ধিভিত্তিক চিন্তার সঠিক ব্যবহার অপরিহার্য। আর এই বিষয়টির জন্য কি দরকার থাকে? যৌক্তিক জ্ঞানের সঠিক প্রয়োগ। যদি তুমি ভুল প্রয়োগ করো তাহলে কিন্তু তুমি ফেঁসে যাবা। সুতরাং এটা সঠিক প্রয়োগ করতে শেখা। একটি রাষ্ট্র পরিচালনার জন্য দরকার আইন ও বিভিন্ন নিয়ম কানুন। এক্ষেত্রেও যুক্তিবিদ্যার জ্ঞান বিভিন্ন আইন ও নিয়মের ভিত্তি হিসেবে কাজ করে। তাই বাস্তব জীবনে যুক্তিবিদ্যার প্রয়োগ শুধু প্রয়োজনীয় নয়, অপরিহার্যও বটে। তো এখানে মোটামুটি আমাদের চ্যাপ্টারের মূল কথা শেষ। এখন আমরা দেখব এই অধ্যায়ের প্রধান শব্দভিত্তিক সারসংক্ষেপ। দর্শন। দর্শন কি? দর্শন হলো জীবন ও জগৎ সম্পর্কিত মৌলিক সমস্যাসমূহের যৌক্তিক সমাধান সংশ্লিষ্ট আলোচনা। অধিবিদ্যা বা মেটাফিজিক্স, যেটা কিনা দর্শনের একটা শাখা, সেটা হচ্ছে জ্ঞানের এমন একটি শাখা যেখানে ঈশ্বর, সত্তা, মন, আত্মার অস্তিত্ব, পরলৌকিক জীবন, যেগুলো আর কি মানে দর্শনের একটা অংশ, যেটা দেখা যায় না, ছোঁয়া যায় না, মানে কিছুটা সুপার ন্যাচারাল জিনিস, সেই সুপার ন্যাচারাল জিনিসগুলো নিয়ে গবেষণা করা। জগৎ বহির্ভূত ইন্দ্রিয় নির্ভর বিষয় নিয়ে আলোচনা করা হয়। ইন্দ্রিয় নির্ভর, এটা দেখা যায় না আর কি, ইন্দ্রিয় দ্বারা শুধু অনুভব করা যায়। জ্ঞানবিদ্যা, জ্ঞানের স্বরূপ, উৎপত্তি, মানদণ্ড ও এর বিকাশ নিয়ে আলোচনা করে জ্ঞানবিদ্যা বা এপিস্টোমোলজি। এরপর আসে মূল্যবিদ্যা। দর্শন মানব সভ্যতাকে সঠিক মঙ্গলের পথ নির্দেশ করে। এই লক্ষ্যে বিশ্বতত্ত্ব, তত্ত্ববিদ্যা, জ্ঞানবিদ্যার যথার্থ বিশ্লেষণ মূল্যবিদ্যার অন্তর্ভুক্ত হয়ে থাকে। মানে এটা হচ্ছে মূলত সুপার ন্যাচারালের সাথে ন্যাচারালের সম্পর্ককে দেখানোর চেষ্টা করে। এর মধ্যে রয়েছে স্রষ্টা ও সৃষ্টি, ঈশ্বরের সাথে জগতের সম্পর্ক এবং সত্যম, শিবম ও সুন্দরের ধারণা, সত্য সুন্দরের ধারণা এবং এর সাথে সৃষ্টিকর্তার সংযোগ, এই সব কিছু নিয়ে আলোচনা হচ্ছে মূল্যবিদ্যার। তো মোটামুটি আমরা এখানে জাস্ট বেসিক ধারণাটা নিব যে এগুলোর মানেটা কি, এটার হচ্ছে অর্থগুলো কি। জ্বর কি? যা চেতনাহীন ও নিষ্ক্রিয় তাকে জ্বর বলে। জ্বরের রয়েছে দুইটি গুণ, একটা হচ্ছে মুখ্য গুণ এবং একটা হচ্ছে গৌণ গুণ। মুখ্য গুণ কোনটা? যে জ্বরের আকার, আকৃতি, গতি, এবং গৌণ গুণ হচ্ছে জ্বরের রূপ, রস, গন্ধ, বর্ণ, যেটা আর কি দেখা যায় না বা অনুভব করা যায়, এবং আকার, আকৃতি, গতি যেটা দেখা যায়। নন্দন তত্ত্ব কি? দর্শনের এমন একটি শাখা যা সৌন্দর্য, শিল্প, রসবোধ, রুচিবোধ নিয়ে আলোচনা করে এবং সুন্দরের প্রশংসা করে। আমরা তো বিস্তারিত পড়েছি নন্দন তত্ত্ব নিয়ে। তারপর আসে সারসত্তা বা এসেন্স, যেটা আমরা দেখলাম যে যুক্তিবিদ্যা হচ্ছে দর্শনের সারসত্তা। কে বলেছেন? বার্টন রাসেল। তো সারসত্তা হলো কোনো জিনিসের মৌলিক বিষয়, একদম অন্তর্নিহিত বিষয়, যা থেকে কোনো জিনিস সৃষ্টি হয় তাকে ওই জিনিসের সারসত্তা বলে। নীতিবিদ্যা কি? নীতিবিদ্যা হচ্ছে সমাজে বসবাসকারী মানুষের আচরণ সম্পর্কিত বিজ্ঞান। এটা মানুষের আচরণ, কোনটা সঠিক আচরণ, কোনটা ভুল আচরণ, এই সংক্রান্ত এক ধরনের শিক্ষা দেয়। নীতিবিদ্যা হচ্ছে নৈতিক আদর্শের আলোকে মানুষের আচরণের ভালো মন্দ বিচার করে, অর্থাৎ মানুষের কাজকর্ম কেমন হওয়া উচিত অথবা উচিত নয়, এই জিনিসটা নিয়ে আলোচনা করে নীতিবিদ্যা। ব্যবসায় নৈতিকতা, ব্যবসার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ ও কার্যক্রম পরিচালনায় নৈতিক মানদণ্ড মেনে চলাকে ব্যবসায়িক নৈতিকতা বলে। আমরা যেটা দেখলাম যে ব্যবসায়িক ক্ষেত্রে কি ধরনের নৈতিকতা মেনে চলা উচিত, এই জিনিসটা আমাদেরকে ব্যবসায় নৈতিকতা শিখায়। মূলত ব্যবসায় পরিচালনা করতে গিয়ে এই সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সাথে আচার আচরণে কি করা উচিত এবং কি করা উচিত নয়, এইসব নীতিবোধের ভিত্তিতে বিচার বিশ্লেষণই হলো ব্যবসায় নৈতিকতা। পেশাগত নৈতিকতা কি? বিভিন্ন পেশার ক্ষেত্রে, ব্যবসায়ের ক্ষেত্রে যেটা
ঠিক একই জিনিস যদি আমরা পেশার ক্ষেত্রে করি সেটাই হচ্ছে পেশাগত নৈতিকতা। অর্থাৎ বিভিন্ন পেশার ক্ষেত্রে নৈতিকতা অনুযায়ী ভালোকে গ্রহণ এবং মন্দকে বর্জন করে চলাই পেশাগত নৈতিকতা। যেমন প্রকৌশল, শিক্ষা, চিকিৎসা, কৃষি, যত রকমের পেশা রয়েছে এই ধরনের পেশার ক্ষেত্রে নৈতিকতাকে বজায় রেখে সততার ভিত্তিতে কাজ করা। রূপবিদ্যা, রূপবিদ্যা কি? পরিদৃশ্যমান বস্তুর বাহ্য রূপ নিয়ে যে বিদ্যা আলোচনা করা, অর্থাৎ বাইরে থেকে মানে অন্তর্নিহিত বিষয় না, বাহ্যিক যে বিষয়টা রয়েছে সেটা নিয়ে যে আলোচনা, সেটাকে বলা হয় রূপবিদ্যা। এরপর আছে শিক্ষা, মানুষের অর্জিত জ্ঞানকে অপর মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে শিক্ষা। মানে তুমি যেটা অলরেডি জানো সেটা আরেকজনকে জানানো, সেটাই মূলত শিক্ষা। অর্থাৎ শিক্ষা মানুষের বৃত্তিকে, বিশেষ করে তার মনকে বিকশিত করে তোলে, যাতে সে সত্য ও সুন্দরের ধারণাকে পরিপূর্ণভাবে উপলব্ধি করতে পারে। কম্পিউটার, কম্পিউটার হলো কি? গণনাকারী যন্ত্র। এটি সাধারণ ব্যবহার্য মেশিন যা ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটের সমন্বয়ে তৈরি, যা ডাটা হিসেবে টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও, ইলেকট্রিক্যাল সিগন্যাল, সংখ্যা ইত্যাদিকে গ্রহণ করে এবং তা নির্দেশ সাপেক্ষ প্রক্রিয়াকরণ করার পরে আউটপুট প্রদান করে। অর্থাৎ এটা ইনপুট নেয় এবং আউটপুট দেয়, এবং ইনপুট হিসেবে নেয় কি? ডেটা, ইমেজ, ভিডিও, ইলেকট্রিক্যাল সিগন্যাল, এগুলোকে ডেটা হিসেবে নেয়, তারপর এটাকে প্রক্রিয়াকরণ করে, যেই নির্দেশনাটা তুমি দিবা সেই নির্দেশনা অনুযায়ী প্রক্রিয়াকরণ করবে, করে এটাকে আউটপুট হিসেবে প্রদান করবে। এরপর আসে গণিত। জ্ঞানের যে শাখায় সংখ্যা ও প্রতীক ব্যবহার করে কোনো কিছুর পরিমাণ ও সেট সম্পর্কিত পরিমিত আকার, গুণাগুণ ও পারস্পরিক সম্পর্ক বিষয়ে সমাধান পাওয়া যায়, কোনো কিছুর পরিমাপ সংক্রান্ত আমি সমাধান পাবো, সেই জ্ঞানটাই মূলত গণিত বা ম্যাথমেটিক্স। ইন্দ্রিয় গ্রাহ্য, ইন্দ্রিয় বলতে আমরা বুঝি চক্ষু, কর্ণ, নাসিক্য, জিহ্বা, ত্বক, এসব দিয়ে যে সকল বস্তু প্রত্যক্ষ করা যায়, যেটা দেখা যায়, সেগুলোকে ইন্দ্রিয় গ্রাহ্য বলা যায়। অর্থাৎ আমি এই যে পঞ্চ ইন্দ্রিয়, পাঁচ ধরনের ইন্দ্রিয় রয়েছে, চোখ, কান, নাক, ত্বক এবং একটা হচ্ছে জিহ্বা, এই পাঁচটার মাধ্যমে যে সকল কিছু উপলব্ধি করা যায়, অনুভব করা যায়, এই সব কিছুই হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য, এবং মনকে বলা হয় ষষ্ঠ ইন্দ্রিয়। আচ্ছা, এখানে আমাদের চ্যাপ্টারটা শেষ, এখন আমরা বহু নির্বাচনী প্রশ্নটা দেখব। কম্পিউটারের কার্যক্রম পরিচালিত হয় কিভাবে? নির্দিষ্ট উপায়ে স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটারের ইচ্ছা মতো, ব্যবহারকারীর ইচ্ছা মতো। কম্পিউটারের কার্যক্রম মূলত স্বয়ংক্রিয়ভাবে, মানে নিজেই পরিচালিত হয়। নীতিবিদ্যার আদর্শ কোনটা? সত্য, কল্যাণ, সৌন্দর্য নাকি আচরণ? আমরা দেখেছি যে নীতিবিদ্যার আদর্শ হচ্ছে কল্যাণ এবং সত্য হচ্ছে যুক্তিবিদ্যার আদর্শ। মানুষের আচরণ, রীতিনীতি বা অভ্যাস সম্পর্কিত বিজ্ঞান কোনটা? কম্পিউটার বিজ্ঞান, যুক্তিবিদ্যা, নীতিবিদ্যা, নন্দন তত্ত্ব। আমরা জানি কম্পিউটার বিজ্ঞানের কাজ গণনা করা, যুক্তিবিদ্যা বৈধ অবৈধ যুক্তির পার্থক্য দেয়, নীতিবিদ্যা কি করে? মানুষের আচরণ, অভ্যাস এগুলোকে যথাযথ করার চেষ্টা করে, নন্দন তত্ত্ব হচ্ছে সৌন্দর্য বা শিল্পের প্রশংসামূলক এক ধরনের বিজ্ঞান। তাহলে উত্তর হবে নীতিবিদ্যা। নীতিবিজ্ঞানের আলোচ্য বিষয় কোনটা? অনুমানের ব্যাখ্যা, মানুষের আচরণের মূল্যায়ন, সামাজিক পরিবেশ নাকি সৌন্দর্যের বর্ণনা? তো ওভারঅল আমরা জানি মানুষের আচরণ নিয়ে যে বিজ্ঞান, সেটাই মূলত নীতিবিজ্ঞান। তো আচরণ সংক্রান্ত যা কিছু থাকবে এটা নীতিবিদ্যার অন্তর্গত। যৌক্তিকতা, যুক্তিবিদ্যা, নৈতিকতা। আচ্ছা, তো এখান থেকে চিহ্নিত করে কি হবে? অর্থাৎ এটা হচ্ছে অ্যানালজি। যৌক্তিকতা হচ্ছে যুক্তিবিদ্যার মূল বিষয়, তাহলে নৈতিকতা কোনটার মূল বিষয় হবে? মনোবিদ্যা, নীতিবিদ্যা, দর্শন নাকি নন্দন তত্ত্ব? উত্তর নীতিবিদ্যা, কারণ নীতিবিদ্যা নৈতিকতা নিয়ে কাজ করে, যুক্তিবিদ্যা যৌক্তিকতা নিয়ে কাজ করে। সৌন্দর্যানুভূতি কোন বিদ্যার অন্তর্গত? সৌন্দর্যের অনুভূতি। নন্দন তত্ত্ব, শিক্ষা বিজ্ঞান, গণিত নাকি নীতিবিদ্যা? আমরা জানি সৌন্দর্য এবং শিল্পকলা এসবের রস আস্বাদন, এই সব কিছুর কাজ করে নন্দন তত্ত্ব, তাহলে উত্তর হবে নন্দন তত্ত্ব। সৌন্দর্য কোন বিষয়ের সাথে সম্পর্কিত? যুক্তিবিদ্যা, নীতিবিদ্যা, নন্দন তত্ত্ব, ধর্ম? এটা উত্তর হচ্ছে নন্দন তত্ত্ব, কারণ নন্দন তত্ত্ব সৌন্দর্য নিয়ে আলোচনা করে। নন্দন তত্ত্বের আদর্শ কি? সত্য, সুন্দর, মঙ্গল, শান্তি। সুন্দর সংক্রান্ত যা কিছু সবই নন্দন তত্ত্বের অন্তর্গত, এটার আদর্শ হচ্ছে সুন্দর। কম্পিউটারের জনক কে? আমরা ছোটবেলা থেকে এটা পড়ে আসতেছি, এটা সবার পারা উচিত, যে পারবে না আসলে তার মরে যাওয়া উচিত। এটার উত্তর হচ্ছে চার্লস ব্যাবেজ। তারপর কি কম্পিউটারের বৈশিষ্ট্য কি? কম্পিউটারের বৈশিষ্ট্য হচ্ছে মানবীয় গুণ সম্পন্ন, যান্ত্রিক গুণ সম্পন্ন, এটা হচ্ছে সংবেদনশীল, বুদ্ধিবৃত্তি সম্পন্ন। তো কম্পিউটার তো একটা যন্ত্র, তো এটা অবশ্যই যান্ত্রিক গুণ সম্পন্ন একটা জিনিস হবে, এটার বাকি কোনো গুণ নাই, এটা শুধু যান্ত্রিক গুণ সম্পন্ন। এখন আমরা একটা সৃজনশীল দিক দেখব। হ্যাঁ,
এখানে কি বলা হচ্ছে 3 এপ্রিল 2018 ঢাকার কারওয়ান বাজারে দুটি বাসের অসুস্থ প্রতিযোগিতার মাঝখানে পড়ে সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাজীবের ডান হাতটি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মা বাবা হারা ছেলেটি 15 দিন ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে 17 এপ্রিল রাতে চলে যায় না ফেরার দেশে। তার এই মর্মান্তিক মৃত্যুর কারণ হলো বাস চালকদের নৈতিকতা ও দক্ষতার অভাব। পয়েন্ট টু বি নোটেড। আর পেশাগত ক্ষেত্রে নৈতিকতা না থাকায় আমাদের দেশে প্রতিদিনই এই ধরনের অসংখ্য সড়ক দুর্ঘটনা ঘটছে। কোন ক্ষেত্রে? পেশাগত ক্ষেত্রে। ওকে। কয় কি বলছে? এথোস শব্দের অর্থ কি? ক্ষয় বলা হচ্ছে যুক্তিবিদ্যার সাথে দর্শনের সম্পর্ক কিরূপ। এই নিয়ে আমি অনেক বকবক করেছি, তো তোমাদের আশা করি এই দুটার উত্তর পারা উচিত যদি তোমরা পড়ে থাকো। পড়ে না থাকলে তো কিছু বলার নাই। তো এখন এই দুইটার উত্তর তোমরা লিখবে। গয়ে দেখি কি বলেছে। গয়ে বলেছে উদ্দীপকের নীতিবিদ্যার কোন দিকটির নির্দেশ করা হয়েছে। নীতিবিদ্যার মূলত এখানে নৈতিকতা ও দক্ষতার অভাব, এটা লিখেই দিছে। এবং নীতিবিদ্যার নীতিবিদ্যার যে জ্ঞানকে গ্রহণ না করা বা নীতিবিদ্যার অভাব, সেটাই মূলত এখানে নির্দেশ করা হয়েছে, নৈতিকতার অভাব আর কি। তো এটা বলেই দিয়েছে। এবং পেশাগত নৈতিকতা, পেশাগত ক্ষেত্রে এটা বলতে হবে যে পেশাগত নৈতিকতার অভাব পরিলক্ষিত হয়েছে। এবং পেশাগত নৈতিকতা কাকে বলে এটার ব্যাখ্যাটা তোমাদের লিখতে হবে, এবং এটা এখানে কিভাবে অভাব ঘটেছে এটাও দেখাতে হবে। মানে আমরা পেশাগত নৈতিকতার যে স্বরূপ এর অংশটুকু পড়েছিলাম, ওইটা মূলত এটার উত্তর হবে। উদ্দীপকের নির্দেশিত বিষয়টির সাথে যুক্তিবিদ্যার সম্পর্ক মূল্যায়ন করো। উদ্দীপকের নির্দেশিত বিষয়টা হচ্ছে নৈতিকতা, প্রথম কথা, মানে নীতিবিদ্যা। এখন নীতিবিদ্যার পেশাগত নীতিবিদ্যাকে বোঝানো হয়েছে। তো আমরা এখানে পেশাগত নীতিবিদ্যার সাথে যুক্তিবিদ্যার যে সম্পর্কটা পড়েছিলাম, আমরা সেটা এখানে সুন্দর করে গুছিয়ে লিখে দিব যাতে আমাদের উত্তরটা সুন্দর হয়। তো আশা করছি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো উত্তর কিভাবে লিখতে হবে। এবং এই চ্যাপ্টার আমাদের এখানেই শেষ। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ পুরা এত বড় ক্লাস পর্যন্ত থাকার এবং আগের ক্লাসটিও করার জন্য। যারা করো নাই আগেরটাও করে ফেলবে। ওভারঅল আমাদের এখানে দ্বিতীয় অধ্যায় শেষ। আশা করছি তোমাদের জন্য জিনিসগুলো একটু সহজ করতে পেরেছি। তোমরা যেটা করবে, তোমরা এই অধ্যায়টা আবার পড়বে এবং নামগুলো পড়বে এবং পয়েন্টগুলো মুখস্থ করবে। তোমাদের বেশি কিছু করতে হবে না, জাস্ট সাদৃশ্য বৈসাদৃশ্যগুলো 1-2টা পয়েন্ট হচ্ছে খুব ভালো মতো পড়বে, যাতে এই যে ক্ষয়ে বা গ ঘয়ে হচ্ছে আসলে সুন্দর করে লিখতে পারো। আছেই হচ্ছে 3-4টা করে পয়েন্ট, খুব বেশি পয়েন্ট নাইও। সো নিজের মতো করে লিখলেও সমস্যা নাই, শুধু হচ্ছে পয়েন্টগুলো প্রপারলি জানতে হবে। তো ইনশাআল্লাহ তোমাদের সাথে অন্য কোনো ক্লাস দেখা হবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।